সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আমি ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। আমার নামটি এখানে বলতে পারছি না, তার জন্য ক্ষমা প্রার্থী। ঘটনাটা বেশ বড়, তাই দুইটি পর্বে লিখছি। ঘটনা সিলেক্ট হলে পরের পর্ব আমি আবার পাঠাবো। আপনারা যারা ভৌতিক ঘটনাগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শোনেন তারা কিছুটা হলেও হয়তো আমাকে চিনবেন। ঘটনা শুরু করা যাক। ঘটনার সময়কাল 19 শতক। এক লোক ছিলেন, তার নাম বাবুই সরকার। এই বাবুই সরকারের বাড়ি ছিল চরে। এখনো চরে মানুষ বসবাস করেন। আগে চর এলাকার মানুষদের খুব ছোট করে দেখা হতো। তারা বাজারঘাট করার জন্য নদী পার হয়ে আমাদের এই এলাকায় আসতো। কেউ যেতেন ডাংরার হাট, কেউ বা বিদ্যানন্দ বাজার, আবার কেউ যেতেন বুড়ির হাট বাজার। চর এলাকায় মানুষদের ভাটিয়া বলা হতো। যদিও ভাটিয়া শব্দের অর্থ ভাটিতে, অর্থাৎ নিম্নভূমিতে যে সমস্ত মানুষরা বসবাস করেন তারা। এই শব্দটা এক ধরনের ট্রল বা অপমানজনক ছিল। যেমন কারো মাথার চুল উস্কো খুস্কো দেখলেই বলা হতো, আরে তুই তো ভাটিয়ারে বেটা। আমাদের এলাকায় এই শব্দটি অপমানজনক হিসেবেই বিবেচিত হতো। যাক, ঘটনায় ফেরা যাক। এই বাবুই সরকার ছিলেন চর এলাকার এক বিত্তশালী ব্যক্তি। তার জমি জমা এত বেশি ছিল যে তার কোনো হিসেব ছিল না। তিনি চর এলাকার মাতব্বর ছিলেন। বিচার সালিশ তিনিই করতেন। নামাজ কালাম তেমন একটা পড়তেন না। তিনি মানুষকে লাভের ওপর টাকা দিতেন, আর সেই টাকা যদি কেউ ফেরত দিতে না পারত তাহলে তার জমি দখল করে নিতেন। বাবুই সরকারের বাড়ি একদম ফাঁকা একটা জায়গায় ছিল। চর এলাকাতে এমনিতেই বেশিরভাগ জায়গা ফাঁকা, বড় গাছ নেই বললেই চলে। আর বাড়িগুলোও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। চর এলাকায় ঘাস অনেক বেশি হওয়ায় গবাদি পশুও ছিল অনেক। বাবুই সরকারের এক ছোট ভাই ছিল, নাম তার বেল্লাল সরকার। যদিও এলাকার জমি জমা সবকিছু বাবুই সরকারই দেখাশোনা করতেন, বছর শেষে বেল্লাল সরকার তার অংশ নিয়ে যেতেন। বাবুই সরকার তার প্রথম স্ত্রীর কাছে কোনো সন্তান না পাওয়ায় তাকে তালাক দেন। তারপর আরেকটি বিয়ে করেন। বাবুই সরকারের বাড়িতে ছিল 2 ঘর, একটি রান্নাঘর, একটি গোয়াল ঘর এবং একটি হাঁস মুরগি পালন করার ঘর, অর্থাৎ খামার বা খোয়ার। রাতের বেলায় তিনি নিজের জমির পাশাপাশি অন্য মানুষের জমিতে পানি দিতেন শ্যালো মেশিন দিয়ে। শ্যালো মেশিনের ঘরটিও বাড়ির পাশেই ছিল এবং তা বাড়ি থেকে স্পষ্ট দেখা যেত। বাবুই সরকারের বেশিরভাগ রাত কাটত এই শ্যালো ঘরে। একদিন বাবুই সরকার রোজকার মতো শ্যালো ঘরে যান কাজের জন্য। পরদিন সকালে বাড়ি ফিরে তার স্ত্রী জানায় খোয়ার থেকে 2টি হাঁস নেই। তিনি রেগে গিয়ে বললেন, ভালো করে দরজা দিতে পারো না? হয়তো শেয়াল নিয়ে গেছে। চর এলাকায় শেয়ালের উপদ্রব তো অনেক। এইভাবে প্রায় প্রতিদিন হাঁস মুরগি হারাতে থাকলো। একদিন সকালবেলা দেখা গেল তার গোয়াল ঘর থেকে একটি ছাগল নেই। এবার তিনি বেশ রেগে তার স্ত্রীকে প্রচণ্ড মারধর করতে লাগলেন আর বলতে লাগলেন, কি করিস বাড়িতে? গোয়ালের দরজা ভালো করে দিবি না তুই? আজ দরজা লাগাবো আমি, দেখি শেয়াল কিভাবে নিয়ে যায়। তিনি সন্ধ্যার পর ভালো করে দরজা লাগিয়ে রাতের খাবার খেয়ে শ্যালো ঘরে গিয়ে কাজ করতে শুরু করলেন। পরদিন দেখা গেল তার আরও একটি বড় খাসি নেই। এবার তিনি চূড়ান্ত রেগে গেলেন। ভাবলেন, এটা নিশ্চয়ই এলাকার কোনো ছিচকে চোরের কাজ। তিনি এলাকার নাম করা 2 চোরকে ধরে গাছের সাথে বেঁধে পেটাতে লাগলেন আর বলতে লাগলেন, তোদের এত বড় সাহস, আমার বাড়িতে চুরি করিস? গ্রামের লোক অনেক জমা হয়েছে, কি হয়েছে তাই দেখতে। কিন্তু এই 2 লোক দুজনের একই কথা, আমি চুরি করি নাই, আমি কাল বাড়িতেই ছিলাম। এক পর্যায়ে গ্রামের কিছু মানুষ এসে বাবুই সরকারকে থামায়। গ্রামের লোকজন বলেন, আচ্ছা, এরা যে চুরি করেছে সেটা কি আপনি দেখেছেন? বাবুই সরকার বললেন, দেখলে কি করতাম? আমাদের এলাকায় এরা 2 জন ছাড়া আর কে চুরি করবে বলুন তো? তখন গ্রামের লোক বলেন, আপনি দেখেন নাই তাহলে এভাবে মারছেন কেন? আপনি একজন
মাতবর মানুষ, যদি এরা চুরি করতো তাহলে শুধু একটা ছাগল কেন চুরি করবে? করলে তো পুরো গোয়াল ঘরই তুলে নিয়ে যেত, তাই না? অনেক বোঝানোর পর গ্রামবাসী লোক দুটোকে ছাড়িয়ে নেয়। এরপর বাবুই মিয়া সিদ্ধান্ত নেন এবার থেকে রাতের বেলা তিনি বাড়িতে থাকবেন। 2-3 দিন কিছুই হয় না। রাত জেগে পাহারা দেওয়ার পরও যখন কোনো কিছু ধরা পড়ে না, তখন তিনি ভাবেন হয়তো শেয়াল নিয়ে গিয়েছে, এখন আর আসবে না। এরপর একদিন তিনি আবার মেশিন ঘরে থাকতে যান। পরদিন সকালে দেখেন এবার তার আরও একটি ছাগল নেই। এইবার তিনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন যে করেছে তাকে ধরতেই হবে। তিনি ঠিক করেন মেশিন ঘর থেকেই পাহারা দেবেন। প্রথম রাতে তিনি মেশিন ঘরের খড়ির বেড়া একটু ফাঁক করে চারিদিক নজর রাখলেন। এভাবে রাত কেটে যায়, কিন্তু কিছুই ঘটে না। দ্বিতীয় রাতেও সেই একই অবস্থা। তৃতীয় রাতে তিনি ওই বেড়ার ফাঁক দিয়ে চোখ রেখে বসে থাকেন। চাঁদনি রাত, আশেপাশে তেমন কোনো বড় গাছ না থাকায় বাড়ি ও গোয়ালঘর স্পষ্ট দেখা যাচ্ছে। তার বাড়ির রান্নাঘরের পেছনে ছিল একটা নারিকেল গাছ। তিনি লক্ষ্য করলেন নারকেল গাছ থেকে কি যেন একটা মানুষের মতো উল্টোভাবে নেমে আসছে। তারপর আস্তে আস্তে তার খোয়ারের দিকে যেতে থাকে। খোয়ার, তারপর দরজা। খোয়ার ঘরের দরজার পাশে দাঁড়ায়। এবার তিনি বুঝে যান ব্যাপার তাহলে এটা। এবার তো গেছো জিন, আমার হাঁস মুরগি খায়, দাঁড়া, আজকে মজা দেখাচ্ছি। তিনি মেশিন ঘরের বিছানার নিচ থেকে 2 হাত লম্বা একটা রড বের করেন। শব্দ না করে তিনি বাড়ির উঠোনে প্রবেশ করেন। দেখতে পেলেন একটি চিকন শরীরের প্রাণী, পা শরীরের তুলনায় অনেক সরু, মানুষের মতো দেহ, কিন্তু পায়ের পাতা অস্বাভাবিক বড়। জিনটা বাবুই সরকারের সামনে বসে আস্তে আস্তে খোঁয়ারের মুখ থেকে কাঠ ও পাথর সরাচ্ছে। বাবুই মিয়া এতদিনের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। হাতের রড দিয়ে জিনটির কোমরে জোরে একটা বাড়ি মারলেন। জিনটি চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল আর মুখ ফিরিয়ে বাবুই সরকারের দিকে তাকালো। বাবুই দেখলেন তার মুখ শেয়ালের মতো। রাগে অন্ধ বাবুই সরকার তখনও থামলেন না। জিনটিকে বেদম পেটাতে লাগলেন। এক পর্যায়ে জিনটি আবারও সেই নারকেল গাছের দিকে চলে গেল। এরপর তিনি মেশিন ঘরে না গিয়ে সরাসরি ঘুমিয়ে পড়লেন। পরের দিন এই ঘটনাটা তিনি তার স্ত্রীকে বললেন। এভাবে 3 দিন কেটে যায়। বাবুই স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত ছিলেন। এক রাতে মেশিন ঘরে কাজ করতে করতে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুম ভেঙে দেখলেন মেশিন বন্ধ হয়ে গেছে। তেল ফুরোনোর কারণে তিনি তেল দিয়ে আবার মেশিন চালু করে শুয়ে পড়লেন, কিন্তু ঘুম আসছিল না। মেশিনের শব্দের মধ্যেও তিনি বাইরে কিসের যেন দৌড়াদৌড়ির শব্দ পাচ্ছিলেন, যেন কেউ ঘরের চারপাশে ক্রমাগত দৌড়াচ্ছে। শব্দে মাটি কেঁপে উঠছিল। তিনি কান খাড়া করে শুনলেন, কিন্তু ভাবলেন মেশিনের শব্দের কারণেই মনে হয় হচ্ছে। পরের রাতে মুষলধারে বৃষ্টি হলে তিনি মেশিন বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। আবার সেই দৌড়ানোর শব্দ। তিনি চিৎকার শুনলেন, কি রে বাইরে? হঠাৎ দরজার সামনে শব্দ থেমে গেল। টিপটিপ বৃষ্টির মধ্যে তিনি কোনো প্রাণীর গোঙানির শব্দ শুনতে পেলেন। ঠিক যেমন রাগী কুকুর গর্জন করে, তিনি হেই হেই করে শব্দ করলেন, কিন্তু গোঙানি আরো জোরে উঠতে লাগলো। বাবুই তখন হ্যারিকেনের আলো জেরে হাতে একটা গাদার বেঞ্চ দিয়ে দরজা খুলতেই চমকে উঠলেন। সেই জিন দরজা থেকে 3 হাত দূরে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর চেহারা। কিছু বুঝে ওঠার আগেই জিনটি ঝাঁপিয়ে পড়ল বাবুইয়ের ওপর। হ্যারিকেন মাটিতে পড়ে গেল। শুরু হলো ধস্তাধস্তি। একসময় জিনটি নিস্তেজ হয়ে ছেড়ে দিল। বাবুই দৌড়ে বাড়ি চলে গেলেন। বৃষ্টি এত তীব্র ছিল যে টিনের ছাদে পড়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী ঘুমিয়ে থাকায় তার ডাক শুনতে পাচ্ছিল না। হঠাৎ পেছনে গোঙানির শব্দ শুনে ফিরে তাকাতেই দেখলেন সেই জিনটি কুঁজো হয়ে পা ল্যাংচাতে ল্যাংচাতে তার দিকে আসছে। আজ হয় আমি মরব, নইলে ওই জিনটি মরবে। বাড়ির উঠোনে আবার শুরু হলো লড়াই।
জিনটির নখের আঘাতে বাবুইয়ের শরীর ক্ষতবিক্ষত হলো। শেষ পর্যন্ত জিনটির দেহ আবারও নিস্তেজ হয়ে পড়ল, কারণ সে বাবুইয়ের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। সে ওই গাদার রেঞ্জ দিয়ে বারবার মাথায় আঘাত করছিল। বাবুই তখন রাগে কাঁপছিল। হঠাৎ অন্ধকারে রান্নাঘর থেকে চিকচিকে কান্নার শব্দ শুনতে পেল। নারকেল গাছের দিকে তাকাতেই দেখল 10 থেকে 12টি লাল আলো, যেন রক্ত চোখ। তিনি ভয় পেয়ে ভাবলেন এবার ঘরে ঢুকে যাওয়া ভালো হবে, নাহলে কখন কি হয়ে যায় বলা তো যায় না। তিনি আবার দরজায় জোরে জোরে করাঘাত করতে লাগলেন। অনেক জোরে দরজায় কড়া নাড়ার কারণে তার স্ত্রীর ঘুম ভেঙে যায় এবং তিনি দরজা খুলে দেন। তিনি ঘরে প্রবেশ করে জামা কাপড় বদলিয়ে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলে তিনি উঠোনে কয়েক জোড়া পায়ের হেঁটে বেড়ানোর শব্দ শুনতে পান। শব্দটা অল্প সময়ের জন্য ছিল। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। সকালে উঠে যখন ঘুম ভাঙে, তিনি কাল রাতের কথা মনে করে দৌড়ে উঠোনে যান। গিয়ে কিছুই দেখতে পান না। তিনি তার স্ত্রীকে ডাকেন এবং জিজ্ঞেস করেন, তুমি উঠোনে কিছু দেখেছ? কই না তো। তিনি আর কথা না বাড়িয়ে এলাকার এক ইমাম সাহেবের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন। হুজুরকে যদিও তিনি সবটা বলতে চাননি, কারণ তিনি চোর ভেবে যে 2 জনকে পিটিয়েছিলেন এটা জানাজানি হলে পরে সমস্যা হতে পারে। হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে তিনি বাড়ি চলে আসেন। সেদিন থেকে শুরু হয় আরও বেশি সমস্যা। কিছুদিনের জন্য তিনি একজন লোক রেখেছিলেন তার মেশিনের কাজ করার জন্য। তিনি বাসাতেই ছিলেন। প্রথম রাতে তার ঘুম ভাঙে উঠোনে কারো হেঁটে বেড়ানোর শব্দে। মনে হয় ঘরের বাইরে 5-6 জন লোক ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তিনি বাইরে বের হওয়ার সাহস পান না। এভাবেই রাত কেটে যায়। পরের দিন রাতে তার স্ত্রীর চিৎকারে ঘুম ভাঙে। তিনি উঠে দেখেন তার স্ত্রী অচেতন হয়ে মাটিতে পড়ে আছে। তিনি তাকে ধরাধরি করে আবারও শুইয়ে দেন। তারপর মাথায় পানি দিয়ে তার চেতনা ফেরানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পরে স্ত্রী সুস্থ হয়। হুঁশ ফিরে স্ত্রী বাবুই সরকারকে জড়িয়ে কাঁদতে থাকে। তিনি জিজ্ঞেস করেন কি হয়েছে। উত্তরে তার স্ত্রী জানান ওয়াশরুম থেকে তিনি কয়েক জোড়া পায়ের হেঁটে বেড়ানোর শব্দ পান, সাথে কুকুরের গড়গড় আওয়াজ। তিনি ওয়াশরুম থেকে দ্রুত বেরিয়ে আসতে চান। ঠিক তখনই কোন একটা শেয়ালের দল হবে। এই শেয়ালরা মানুষকে পেলে আক্রমণ করে। হাঁটার সময় তার মনে হচ্ছিল একটা কিছু তার পেছন পেছন হাঁটছে। হঠাৎ করে কেউ তার নাম ধরে পেছন থেকে ডাকে। ভুল করে তিনি পেছনে তাকান, দেখেন লাল 2টি চোখ, মুখ অনেকটা শেয়ালের মতো। কুকুর রেগে গেলে যেভাবে দাঁত খিঁচায় অনেকটা সেভাবে দাঁত খিঁচাচ্ছে। মাত্র 2 সেকেন্ডের জন্য তিনি প্রাণীটিকে দেখতে পান, আর এই ফাঁকেই প্রাণীটি তার পেটে সজোরে লাথি মারে। এই লাথি খেয়ে তিনি মাটিতে পড়ে যান এবং চিৎকার করে অজ্ঞান হয়ে যান। এইসব কথা শুনে বাবুই সরকার তার স্ত্রীকে বলেন, আমি কালকেই এর একটা ব্যবস্থা করব। পরদিন তিনি চর এলাকার এক কবিরাজকে বাসায় নিয়ে আসেন। কবিরাজ বলেন, 90 দিন আপনাদের কেউ গরুর মাংস খাবেন না, আর কেউ যদি গরুর মাংস খেয়ে এই বাড়িতে প্রবেশ করে তাহলে এই বন্ধনটি কেটে যাবে। তাই সাবধান থাকবেন, বাড়িতে কাউকে খুব একটা ঢুকতে দেবেন না। এভাবে বেশ কিছুদিন কেটে যায় কোনো রকম সমস্যা ছাড়াই। তারা একরকম ভুলেই গিয়েছিল ঘটনাটি। এর মাঝেই বাবুর সরকারের স্ত্রীর পেটে বাচ্চা আসে। তিনি খুব খুশি হন। একদিন তাদের চর এলাকায় এক বিয়ের দাওয়াত আসে। তিনি তার স্ত্রীকে সেই দাওয়াতে নিয়ে যান। ভালোভাবে খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দেন। দাওয়াত বাড়ি থেকে তাদের বাসার দূরত্ব মাত্র 20 মিনিট পায়ে হেঁটে। তারা বের হন মাগরিবের আজানের একটু আগে। মাঝ রাস্তায় পৌঁছানোর পর আজান হয়। এরপর বাবুই সরকার লক্ষ্য করেন তাদের পেছন পেছন কে যেন ফিসফিস করে কথা বলছে। তিনি পেছন ঘুরে তাকালে কিছুই দেখতে পান না। ভাবেন এটা হয়তো মনের ভুল। তারা যখন বাড়িতে প্রবেশ করেন তখন চারিদিকে অট্টহাসির শব্দ ভেসে আসে। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তুমি কিছু শুনছো? তার স্ত্রী জানান, না, আমি তো কিছু শুনছি না। সেই রাত থেকেই শুরু হয় আরও বড় সমস্যা। এবার মনে হয় টিনের চালে কেউ ধুপধাপ করে পা ফেলছে। তিনি টর্চ নিয়ে বের হন। টিনের চালের দিকে আলো ফেলেন, কিছুই দেখতে পান না। চারিদিকে খুঁজে কিছু না পেয়ে তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন।
তখন দেখেন উঠোনে দরজার সামনে 4 থেকে 5টি অবয়ব দাঁড়িয়ে আছে। দরজা থেকে 5 থেকে 6 হাত দূরে। তাদের চোখ জলজল করছে। অবয়বগুলো খিলখিল করে হেসে ওঠে। তিনি আতঙ্কে দরজা বন্ধ করে দেন। দরজা বন্ধ করার শব্দে তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তিনি জিজ্ঞেস করেন, কি হয়েছে? তিনি হাতের ইশারায় স্ত্রীকে চুপ থাকতে বলেন। এরপর দরজার ফাঁক দিয়ে টর্চের আলো ফেলেন, কিন্তু কিছুই দেখতে পান না। আর তখন তার মনে পড়ে যায়, হায় হায়, কি করেছি? 90 দিন পার হওয়ার আগেই দাওয়াত বাড়িতে গিয়ে গরুর মাংস খেয়েছি। তিনি ভাবলেন কাল আবার কবিরাজের বাসায় যাবেন। পরদিন সকালে তিনি কবিরাজের বাড়িতে যান। গিয়ে জানতে পারেন কবিরাজ তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি গেছেন। শ্বশুর অসুস্থ, ফিরতে 1 থেকে 2 দিন দেরি হবে। তিনি হতাশ হয়ে বাড়িতে ফেরেন। সেদিনের মতো কাজ শুরু করেন, কিন্তু রাত নামতেই সেই একই সমস্যা আবার শুরু হয়। টিনের চালের উপরে হাঁটা, গড়গড় শব্দ, অদ্ভুত সব আওয়াজ। পরদিন সকালে ফজরের নামাজের পর তিনি খেয়াল করেন তার মেশিনের শব্দ তিনি শুনতে পাচ্ছেন না। তিনি মেশিন ঘরের দিকে এগিয়ে যান। গিয়ে দেখেন সেই ছেলেটি যাকে তিনি কামলা হিসেবে নিয়োগ করেছিলেন দরজার বাইরে অচেতন অবস্থায় পড়ে আছে। তিনি প্রথমে ভয় পেয়ে যান, চোর ডাকাত এসেছিল কিনা সেই চিন্তায়। এরপর ঘরের ভেতর ঢুকে চারিদিকে তাকিয়ে দেখেন সব কিছু ঠিকঠাক আছে। তখন তিনি ছেলেটির হুঁশ ফেরানোর ব্যবস্থা করেন। হুঁশ ফিরে এলে ছেলেটি বলে, আমি আর এই মেশিন ঘরে কাজ করব না। কারণ জিজ্ঞেস করলে ছেলেটি বলতে শুরু করে, কাল রাতে আমি এখানে ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে যায়, দেখি মেশিন একা একাই জোরে জোরে শব্দ করছে, আবার একা একাই কমে যাচ্ছে সেই শব্দ। আমি ভাবলাম হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি। উঠে গিয়ে মেশিনটি বন্ধ করে চেক করা শুরু করলাম কোথায় সমস্যা। ঠিক তখনই মেশিন ঘরের বাইরে কারো হাঁটাহাঁটির শব্দ পেলাম। দরজা খুলতেই দেখলাম 4-5 জন কালো প্রাণী সামনে দাঁড়িয়ে, মুখটা শেয়ালের মতো। এরপর করে আমার হেরিকেনটা নিভে গেল। প্রাণীগুলোর মধ্যে একটি প্রাণী এসে আমাকে ধরে আছাড় দিল। তারপর আর কিছু মনে নেই। বাবু সরকার সব শুনে বললেন, আরে এটা তেমন কিছু না, তুমি থাকো, আমি কিছু টাকা বাড়িয়ে দেব। কিন্তু ছেলেটি বলে, আমি এই কাজ করব না, আপনি অন্য কাউকে দেখেন। সেদিন শেষ রাতের বেলা বাবুই সরকার ভাবলেন তিনি নিজেই থাকবেন এই মেশিন ঘরে। সেদিন রাত থেকেই মেশিন ঘরে তিনি নিজেই থাকা শুরু করলেন। মাঝরাতে হঠাৎ দরজায় টোকা। কে? আমি বসের। তিনি দরজা খুলে দেখতে পেলেন তার পরিচিত এক লোক, তার নাম বসের। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বসের মিয়া বললেন, মোস্তাক আলীর বাসায় একটা সমস্যা হয়েছে, সে তার স্ত্রীকে খুন করেছে। এখনই আপনি চলেন, বিচার করতে হবে। তিনি বললেন, একটু দাঁড়াও, মেশিনটা বন্ধ করে আসছি। তিনি হাতে লাইট নেন, কিন্তু দেখতে পান এটিও জ্বলছে না। তিনি ভাবলেন হয়তো ব্যাটারি শেষ। তখন বসের মিয়া বলেন, লাইট লাগবে না, চাঁদনি রাত, আজ আকাশ পরিষ্কার। তিনি লাইট রেখে রওনা দিলেন বসের মিয়ার পিছু পিছু। এখান থেকে মোস্তাক আলীর বাসা 15 মিনিটের হাঁটা পথ। রাস্তার পাশে 1-2টি ঘর বাড়ি থাকলেও বেশ দূরে দূরে। বসের মেয়ে আগে আগে যাচ্ছিল আর বাবুই সরকার পেছন পেছন। বাবুই সরকার তাকে বিভিন্ন সময় জিজ্ঞেস করল। বসের মিয়া কোনো কথারই উত্তর দিল না। আর বাবুই সরকার খুব জোরে জোরে হাঁটছিল, তাও বসের মিয়ার নাগাল পাচ্ছিল না কিছুতেই। তিনি মোস্তাক আলীর বাসা চিনতেন, কিন্তু এত সময় তো লাগার কথা না। রাস্তাও ঠিক আছে। বসের মিয়া এই বালুময় রাস্তায় কিভাবে এত জোরে জোরে হাঁটছে এটা তার মাথায় আসেনি আগে। অনেকক্ষণ হাঁটার পর তারা একটি বাড়ির কাছে এসে দাঁড়ান। বসের মিয়া, বাবু মিয়া দুজনেই থামেন। তিনি লক্ষ্য করলেন এটা তো মোস্তাক আলীর বাড়ি। তখন বসের মিয়া বলেন, আপনি ভেতরে যান, আমি আসছি। এই বলে বসের মিয়া কোথাও যেন হাঁটা দিলেন। বাবু সরকার বাড়ির ভেতরে প্রবেশ করলেন। বাড়ির উঠোনে ঢুকে তিনি অনেকটাই হকচকিয়ে যান। তিনি দেখতে পান একটি লাশ চাটাইয়ের উপরে রাখা। লাশের আশেপাশে কেউ নেই, তবে ঘরের ভেতর থেকে মহিলাদের কান্নার শব্দ আসছে। তিনি ভাবলেন হয়তো কোনো পরিবারের সদস্য হবে, আত্মীয় স্বজন। তিনি সান্ত্বনা দেন, বলেন, কেঁদেন না, বিচার হবে। বসের মেয়ে মনে হয় কোথাও লোকজন আনতে গেছে, তিনি আসলেই বিচার শুরু হবে। এই কথা তিনি বলে ঘরের উদ্দেশ্যে আরও বেশ কিছু কথা বলেন।
তিনি তাকিয়েছিলেন ঘরের দিকে, তবে ঘরের ভেতর অন্ধকার থাকায় কিছু দেখতে পাচ্ছিলেন না। উঠোনে রাখা পিঁড়িতে তিনি বসে পড়েন। পরিবেশটা থমথমে হতে শুরু করে। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু বশের মিয়ার কোনো খবর নেই। তিনি অপেক্ষা করতে লাগলেন। কয়েকবার বাইরে গিয়ে দেখলেনও কোথাও কেউ আছে কিনা, কিন্তু বশের মিয়ারও কোনো পাত্তা নেই, অন্য কারো না। বিচারের জন্য যে লোকগুলো থাকার কথা তারাও নেই। তিনি আবার উঠোনে গিয়ে বসেন পিঁড়িতে। চারপাশের পরিবেশটা নিঃশব্দ হয়ে গেছে। যে মহিলাগুলো কান্না করছিল তাদের আর শোনা যাচ্ছে না। তিনি মনে মনে ভাবলেন লাশটা একবার তিনি দেখে আসবেন, কিন্তু আবার ভাবলেন মহিলা মানুষের লাশ দেখা কি উচিত হবে? না থাক, তাও দেখি। একটা সময় লাশের পাশে থেকে তিনি গোঙানির শব্দ শুনতে পেলেন। তিনি বেশ ভয় পেয়ে যান। পরে ভাবেন হয়তো মনের ভুল, সামনে লাশ আছে, তাই অনেক কিছু মনে হচ্ছে। তিনি এবার বাড়ির মহিলাদের ডাক দেয়া শুরু করলেন, কিন্তু কোনো সাড়া শব্দ পেলেন না। তিনি ঘরের ভেতরে কেউ আছে কিনা দেখার জন্য ঘরে প্রবেশ করলেন। এ কি, পুরো ঘরটাই অন্ধকার। তিনি দেয়াল ধরে হাতড়াতে হাতড়াতে সামনের দিকে এগিয়ে গেলেন। কাউকেই পেলেন না। এবার তিনি দরজা দিয়ে বের হবেন, কিন্তু এবার দরজাও খুঁজে পাচ্ছেন না। ঘরের দরজা তো খোলাই ছিল। চাঁদনি রাত, একটু হলেও তো আলো ভেতরে আসবে, কিন্তু ভেতরে এত অন্ধকার কেন? তিনি আবারও হাতড়াতে লাগলেন। হঠাৎ টিনের চালে ধপ করে কোনো একটা কিছু পড়ার শব্দ পেলেন তিনি। এবার আরও ভয় বেড়ে গেল তার। তিনি টিনের বেড়া ধরে দরজা খুঁজছিলেন। এক পর্যায়ে দরজা খুঁজে পান। অবাক হন, দরজা লাগানো। মানে দরজা তো একটু আগে খোলা ছিল, তাহলে লেগে গেল কখন? আর লেগে গেলে তিনি শব্দ পেলেন না কেন? তিনি দরজা খুলে উঠোনে সেই চমকে উঠলেন। লাশ নেই। কুকুর শেয়ালে নিয়ে যায়নি তো? তিনি চারিদিকে খুঁজতে লাগলেন। হঠাৎ একটা গোঙানির শব্দ। কোথা থেকে আসছে শব্দটা তিনি বুঝতে পারলেন না। টিনের চালের উপরে আবারও শব্দ। তিনি ভয়ে সেন্স হারানোর মতো অবস্থায় চলে যান। এ কি, এই শেয়ালের মতো দেখতে প্রাণীটি? ভয়ে তার আত্মা শুকিয়ে যায়। একটি প্রাণী টিনের চালে বসে আছে। বাবুই সরকার আর সহ্য করতে পারেন না। ও মা গো বলে একটা দৌড় দেন। দিক বিদিক হয়ে দৌড়াচ্ছেন তিনি। চারিদিকে শুধু বালির জ্বর। এক পর্যায়ে তিনি হঠাৎ সম্বিত ফিরে পান। দেখেন কোথাও কিছু নেই। তিনি এবার সামনে তাকাতেই দেখতে পান দূরে 4 জন মানুষ হাঁটছে। তিনি ওই দিকে ছুটতে থাকেন আর ডাকতে থাকেন, কিন্তু তারা কেউ বাবুই সরকারের ডাকে সাড়া দিচ্ছিল না। বাবুই সরকার লোকগুলো থেকে 10 হাত দূরে এসে পড়েন। এইবার তিনি কাপড় দেখে চিনতে পারেন, আরে এটা তো বশের মিয়া। তিনি বশের মিয়ার কাছে গিয়ে জানতে চান, আরে মিয়া, কোথায় ছিলেন আপনি? জানেন আমি কি দেখেছি? তখন বশের মিয়া বলেন, কি দেখেছিস তুই? আমার মতো নাকি রে? এই বলে বশের মিয়া তাকায়। বশের মিয়ার রূপটি তখন ছিল পিশাচের মতো। তিনি চিৎকার করেন সাহায্যের জন্য, কিন্তু বিশাল ধুধু বালু চড়ে তাকে সাহায্য করার মতো কেউ নেই। হঠাৎ তার কানে হু হু করে একটা শব্দ আসে। তিনি লক্ষ্য করেন 50 থেকে 60 হাত দূরে একটা পালকি, 4 জন পালকি কাঁধে নিয়ে আসছে। হঠাৎ সেই পিশাচগুলো থমকে যায়। পরের দিন তিনি হুঁশ ফিরে পান। তিনি লক্ষ্য করেন তিনি একটি ঘরে শুয়ে আছেন, কিন্তু এই ঘরটি তার নয়। তার গায়ে প্রচণ্ড ব্যথা। একটু পর একজন হুজুর গোছের মানুষ ঘরের ভেতরে ঢোকেন আর জিজ্ঞেস করেন, এখন কেমন লাগছে আপনার? বাবুই সরকার যদিও কোনো কথা বলতে পারছেন না, তাই ফিসফিস করে তিনি বলতে চেষ্টা করেন, আমার কোমরে অনেক ব্যথা করছে। তারপর লোকটি জানায়, আপনি তো চরের মধ্যে পড়েছিলেন। আপনি চরে ওইভাবে পড়েছিলেন কেন বলুন তো? আপনার বাড়ি কোথায়? তখন বাবুই সরকার বলেন, আমার বাড়ি তো চর বিদ্যানন্দ। লোকটি বলেন, আপনি এত দূরে কিভাবে আসলেন? এটা তো বুড়িরহাট। বুড়িরহাট চর বিদ্যানন্দ চর থেকে 5-6 কিলোমিটার দূরে। বাবুই সরকার বলেন, আমি কাল রাতে আমার শ্বশুর বাড়িতে ছিলাম। আমার স্ত্রী সন্তান সম্ভবা, আমি তাকে দেখছিলাম। ফজরের আজানের আগে আগেই রওনা দিই, কারণ আমার বাড়িতে অনেক কাজ আছে, গরু ছাগল আছে।
আসার সময় আপনাকে পড়ে থাকতে দেখি চরের মাঝে। আমি একা ছিলাম না, আমার সাথে আমার শ্যালকও ছিল। প্রথমে আমরা ভেবেছিলাম এটা খারাপ কিছু হতে পারে, পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, মন সায় দিল না। কি হয়েছিল বলুন তো? কি হয়েছিল বাবুই সরকারের কাছে জানতে চাইলে বাবুই সরকার বলতে পারেন না। তারপর লোকটি নিজে বাবুই সরকারকে ঘোড়ার গাড়িতে উঠিয়ে দেন, আর চালককে বলেন আস্তে আস্তে গাড়ি চালিয়ে হেঁটে হেঁটে তার ঠিকানায় রেখে আসতে। বাবুই সরকারের স্ত্রী তাকে দেখেই নানান প্রশ্ন করেন। বাবুই সরকার বলেন মুকুল মিয়াকে ডেকে দিতে। এই মুকুল মিয়া হলো এই বাবুই সরকারের খাস লোক। আমরা যাকে বলি অমুকের ডান হাত অমুকের বাম হাত, সেরকম। বাবুই সরকার বলেন ডাক্তার নিয়ে এসো। আমাদের উজান এলাকায় ভালো কোনো ডাক্তার খুঁজে পাওয়া যাবে? দুপুরের পর মুকুল মিয়া একজন ডাক্তার নিয়ে ফেরেন। ডাক্তার আসেন, বাবুই সরকারকে ভালোভাবে পরীক্ষা করেন, কিছু ওষুধও লিখে দেন আর কিছু নির্দেশনা। বাবুই সরকার মুকুল মিয়াকে বলেন ওই কবিরাজের কথা, যে প্রথমে এসে বাড়ি বন্ধ করে গিয়েছিল। বাবুই বলেন কবিরাজকে নিয়ে আসতে। কবিরাজ যদি এখনই না আসতে চায় পরে আসবে, রাতের দিকে। রাতের বেলা কবিরাজ আসেন, এসে সব শোনেন, তারপর বলেন আপনাদের কত করে নিষেধ করলাম, আপনারা শুনলেন না, এবার আমার আর কিছু করার নেই। এমন কথায় মুকুল মিয়া বলে ওঠেন কিছু করার নেই মানে? আপনি তো একবার সমস্যার সমাধান করে গিয়েছেন, তাহলে আবার কেন পারবেন না? কবিরাজ বলেন মুকুল মিয়া, এক কাজে একবার এদের আটকানো যায়, বারবার এইভাবে আটকানো যায় না। এই বলে কবিরাজ তার সাথে নিয়ে আসা কিছু বালি বাড়ির চারিদিকে ছিটিয়ে মন্ত্র পড়ে বাড়িটি আবারও বন্ধ করেন, আর একটি তাবিজ দিয়ে যান বাবুই সরকারকে। বলেন মৃত্যু অবধি এটা যেন আপনি কখনো না খোলেন শরীর থেকে। একবার গায়ে দেওয়ার পর যদি এক মুহূর্তের জন্য এটি খুলে যায়, এর কর্মক্ষমতা নষ্ট হয়ে যাবে। সেদিনটাতে বাবুই সরকার স্বপ্নে দেখেন সেই পিশাচগুলো তাকে বলছে এভাবে আর কয়দিন বাঁচবি। এভাবে কেটে যায় 4-5 দিন। বাড়িতে তেমন আর কোনো সমস্যা হয় না। 4-5 দিন পর রাত থেকে শুরু হয় আবার সেই পিশাচদের উপদ্রব। ঘুম আসতো না তার, অনেক কষ্ট হতো। একদিন রাতে বাবুই সরকার দরজার মধ্যে টোকা দেওয়ার শব্দ শুনতে পান, ঠক 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 আওয়াজ। তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করেন তুমি কিছু শুনতে পাচ্ছ? স্ত্রী বলেন কই না তো। পরের দিন মুকুল মিয়া বাবুই সরকারকে দেখতে আসেন। বাবুই সরকার এই মুকুল মিয়াকে বলেন যেহেতু মেশিনটা অনেকদিন ধরে বন্ধ, তাই মুকুল মিয়াকে একটু দেখতে। মুকুল মিয়া রাজি হয়ে যান। তিনি সেখানে থাকেনও এবং একইভাবে তিনিও সমস্যার সম্মুখীন হন। একটা পর্যায়ে তিনিও সেন্স হারিয়ে ফেলেন। এই খবর পৌঁছায় বাবুই সরকারের কানে। তিনি এবার সিদ্ধান্ত নেন কোনোভাবে এই সমস্যাকে আর ছাড় দেওয়া যাবে না। তিনি তার স্ত্রীর সাথে পরামর্শ করেন, তার শ্বশুরবাড়িতে খবর পাঠান ভালো একটা কবিরাজের জন্য। অবশেষে ভালো একজন কবিরাজের খোঁজ পাওয়া যায়। কবিরাজ আসেন। কবিরাজ এসে উঠোনের মাঝখানে আসন পাতেন। বাবুই সরকার ও মুকুল মিয়াকে পাশাপাশি শোয়ানো হয়। চারিদিকে বড় একটি বৃত্ত আঁকা হয়। একটি বৃত্তে কবিরাজ নিজে বসেন, আরেকটি বৃত্তে একজন তুলা রাশির জাতক। এরপর তিনি কবিরাজের সম্পর্কে যে তথ্য দিয়েছেন সেগুলো আমি বাদ দিয়ে যাচ্ছি। তারপরে তিনি আবারও বলছেন যে কিছুক্ষণ পর তুলা রাশির যে জাতক, সেই জাতকের ওপরে জিন হাজির করানো হয় এবং জিনটিকে প্রশ্ন করা হয় যে এই বাড়িতে কোনো সমস্যা আছে কিনা, সদস্যরা কেউ কোনো অসুবিধা ভোগ করছে কিনা। তুলা রাশির গায়ে থাকা জিনটি বলে আমাকে একটু সময় দিন, আমি সব তথ্য নিয়ে আসছি। 4-5 মিনিট পর তুলা রাশির যে জাতক তিনি গা ঝাঁকিয়ে বসেন। কবিরাজ বুঝতে পারেন জিন ফিরে এসেছে। এবার জিনটি বলা শুরু করেন এই বাড়িতে যে জিনগুলো সমস্যা করছে তারা মূলত গেছো জিন। এরা খুব শক্তিশালী না হলেও খুব চতুর, ধরতে গেলে পালিয়ে যায়। এরা সরাসরি মানুষের কোনো ক্ষতি করে না, যদি না মানুষ আগে থেকে এদের কোনো ক্ষতি করে। অনেক বছর আগে যখন এই জায়গায় কোনো বাড়ি ছিল না, তখন এটি ছিল তাদের আস্তানা। সেখানে একটি জিন পরিবার বাস করত। পরিবারের কর্তা একজন তান্ত্রিকের সাথে বেয়াদবি করলে তান্ত্রিক তাকে বন্দি করে নিয়ে যায়। এরপর তাকে দিয়ে বিভিন্ন কাজ করানো হয়, মানুষকে ভয় দেখিয়ে অসুস্থ করা, আবার ঠিক করে টাকা নেয়া। জিনটি মুক্তি চাইলে তান্ত্রিক তাকে তা দিতেন না। জিনটির বাকি পরিবার অনেক অনুরোধ করলেও কাজ হয়নি। বছর কেটে যায়, তান্ত্রিক মারা যান, কিন্তু জিনটি বন্দি থেকে যায়।
বহু বছর পর সে কোনোভাবে মুক্তি পেয়েছে, নিজের বাড়িতে ফিরে এসেছে। তার পরিবারের বাকি সদস্যরা খবর পেয়ে ছুটে আসে, তাকে বলে এই জায়গায় এখন বাড়ি হয়েছে, মানুষেরা চলাফেরা করছে, এখানে থাকা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তারা কর্তা জিনকে তাদের সঙ্গে নিয়ে যেতে অনুরোধ করে, কিন্তু কর্তা জিন রাজি হয় না। অনেক জোরাজুরির পরেও সে বলে বাকি সদস্যরা যেন চলে যায়। অনেক বছর বন্দী থাকার ফলে কর্তা জিন দুর্বল হয়ে পড়েছে, বাবুই সরকারের গৃহপালিত পশুদের দিকে নজর দিয়েছে। একদিন বাবুই সরকার তাকে ধরে প্রচণ্ড মারধর করে এবং হত্যা করে। এই হত্যার দৃশ্য বাকি জিনরা দেখতে পেলেও অজানা কারণে সাহায্য করতে পারেনি। নিজের পরিবারের এই হত্যার দৃশ্য বাকি সদস্যরা দেখতে পায় এবং তারা এরপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই নানান রকমের ক্ষতি করতে শুরু করে। সেদিন রাতে পরিচিত মানুষদের রূপ ধরে তারা বাবুই সরকারকে এসে চর এলাকায় এক মায়াজাল সৃষ্টি করে ভুলিয়ে ভালিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেবার চেষ্টা করছিল। বাবুই সরকার প্রায় আত্মরা হয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই এক জিন রাজা পালকিতে করে যাওয়ার সময় ঘটনাটি দেখতে পান এবং সাহায্য করতে এগিয়ে আসেন। এদিকে মুকুল মিয়া নিজের শক্তির ওপরে ভর করে জিনদের অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং তাচ্ছিল্যপূর্ণ কথা বলেছে। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে তাকে জমির মাঝখানে আক্রমণ করে। তারা যখন মুকুল মিয়াকে মাটি চাপা দিতে যাবে তখনই ফজরের আজান হয়, তাই জিনটি চলে যায়। কবিরাজ বলেন, তুমি একটু জিনগুলোকে হাজির করো আমার সামনে। জিনগুলোকে হাজির করা হয় এবং জিনগুলোকে কবিরাজ ছেড়ে চলে যেতে বলেন। জিনগুলো কোনোভাবেই রাজি হয় না। একটা পর্যায়ে তিনি তাদেরকে মেরে ফেলবেন এই হুমকিও দেন। তাতেও যখন ফল হয় না, তিনি একটি একটি করে জিনদের হত্যা করতে শুরু করেন। শুধু একটি জিন কোনোভাবে পালিয়ে যায়। সব কাজ শেষ করে কবিরাজ বলেন, আশা করি আর কোনো সমস্যা হবে না। তবে একটি জিন পালিয়ে গেছে, সে সমস্যা করবে না আশা করি। এরপর কবিরাজ মন্ত্র পড়ে 3টি পেরেক নারকেল গাছের গুড়িতে গেঁথে দেন। তারপর কিছু পানি ছিটিয়ে বাড়ি ফিরে যান। এরপর দিনকাল ভালোই যাচ্ছিল। বাবুই সরকার ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন। কিছুদিন পর তার প্রথম সন্তান জন্ম নেয়, কিন্তু দুঃখজনকভাবে মৃত। বাচ্চাটির গায়ে কোনো রক্ত ছিল না। এই ঘটনায় বাবুই সরকারের মন একেবারে ভেঙে যায়। একদিন পর সন্তানের এরকম মৃত মুখ দেখবেন, এটা তিনি আশা করেননি। দিন কাটতে থাকে, স্ত্রী আবারও গর্ভবতী হন, কিন্তু এবারও সন্তান জন্ম নেয় মৃত। বাবুই সরকার ভাবেন এটা হয়তো শারীরিক কোনো সমস্যা। তিনি ডাক্তার এবং বৈদ্যর শরণাপন্ন হন। এদিকে ধীরে ধীরে তার স্ত্রী আরও দুর্বল হয়ে পড়ে। কিছু সময় পর স্ত্রী আবারও গর্ভবতী হন। এবার বাবুই সরকার স্ত্রীকে নজরে রাখেন, তাকে দিয়ে কোনো কাজ করান না, ভালো ভালো খাবার খাওয়ান। একদিন মাঝরাতে হঠাৎ বাবুই সরকারের ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখেন সিলিংয়ের নিচে উল্টো হয়ে ঝুলে আছে সেই পিশাচটি। চোখ রেখে তাকিয়ে আছে স্ত্রীর দিকে, একদম বানর যেভাবে ঝুলে থাকে সেভাবেই। বাবুই সরকার হঠাৎ এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে পিশাচটি ধূপ করে নেমে খাটের নিচে ঢুকে যায়। স্ত্রী চিৎকার দিয়ে ওঠেন, কি হয়েছে? বাবুই সরকার সব খুলে বললে তার স্ত্রী খাটের নিচে টর্চ মেরে দেখেন কিছুই নেই। স্ত্রী বলেন, এটা কিছু না, হয়তো তুমি স্বপ্ন দেখেছ। কিন্তু বাবুই সরকার মানতে নারাজ। পরদিন সকালে তিনি আবার জয়নাল কবিরাজকে খবর দেন। কবিরাজ এসে সব কথা শোনেন। আপনার সন্তানের জন্য যা যা করা লাগে আমি করব, যদি বাঁচাতে পারি তাহলে আপনি আমাকে কি দেবেন? বাবুই সরকার বলেন, আপনি যদি আমার সন্তানকে বাঁচাতে পারেন তাহলে আমার 1 একর জমি আমি আপনার নামে লিখে দেব। কবিরাজ রাজি হন। তিনি বলেন, এক দামে কেনা একটি পাঠা বাজার থেকে এনে দিন, তারপর যা করার আমি করব। বাবুই সরকার সঙ্গে সঙ্গে মুকুল মিয়াকে পাঠান বাজারে। সেখান থেকে একটি পাঠা কিনে কবিরাজের হাতে তুলে দেওয়া হয়। কবিরাজ বলেন, আজ রাতেই আমি কাজ করব, ঘরের সব জানলা দরজা বন্ধ থাকুক, কেউ বাইরে আসবেন না। এরপরে কবিরাজ তার রিচুয়াল শুরু করে এবং একটা পর্যায়ে তিনি সফল হন এবং তিনি জানান যে সেই জিনটি যে পালিয়ে গিয়েছিল সেই এই সমস্যাগুলো করছে। বাবুই সরকার অবশেষে বলেন, এবারে কোনো সমস্যা হবে না তো? যদি হয় তাহলে কিন্তু আমি আপনাকে কিছুই দেব না। জয়নাল কবিরাজ বলেন, আপনার সন্তান সুস্থভাবে জন্ম নিলেই আমি আমার প্রাপ্য বুঝে নেব, ততদিন আমি অপেক্ষা করব।
কবিরাজ এরপরে চলে যান। বেশ কিছু মাস পর বাবুই সরকারের স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন। বাবুই সরকারের খুশির আর কোনো সীমা নেই। কবিরাজের বাড়িতে গিয়ে তাকে একটি জমি দিয়ে দেন। কিন্তু সেই সময় নদীর পানি অস্বাভাবিক রকমের বেশি ছিল, তাই চরের অর্ধেকই পানির নিচে। বাবুই সরকারের দেয়া জমিটিও তখন পানির নিচেই ডুবেছিল। ৩-৪ বছর পর পানি কিছুটা স্বাভাবিক হয়, মানে ডুবে থাকা জমিগুলো অনেকটাই পানির ওপরে উঠে আসে। ভালো ফসল ফলানোর সময় কবিরাজ বাবুই সরকারের দেয়া জমিতে কয়েকজন লোক দিয়ে হাল চাষ করতে থাকেন। এই খবর বাবুই সরকারের কানে যায়। তিনি তাড়াতাড়ি জমির কাছে এসে কবিরাজকে বলেন, আপনি আমার জমিতে হাল দিচ্ছেন কেন? আপনি তো আমাকে এই জমিটি দিয়েছেন। আমি আপনাকে যে জমি দিয়েছিলাম সেটা এখনো নদীর পানির নিচে। আমি আপনাকে এই জমি দেইনি। না না, আপনি আমাকে এই জমিটিই দিয়েছিলেন। আমি আপনাকে যে জমি দিয়েছি সেটা এখনো নদীর মধ্যে। বাবু সরকারের কথায় সায় দিয়ে মুকুল মিয়াও একই কথা বলেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। জয়নাল কবিরাজ উত্তেজিত হয়ে একটা সময় বলেন, ভাটিয়ারা আসলেই খারাপ হয়। এই কথায় বাবুই সরকার ও মুকুল মিয়া চটে যায়। তারা এক পর্যায়ে জয়নাল কবিরাজকে অপমান করেন এবং তাকে গায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। ততক্ষণে অনেক লোক সেখানে জড়ো হয়ে গেছে। সবার সামনে এভাবে অপমানিত হয়ে কবিরাজ খুব লজ্জাবোধ করেন। তিনি ভাবেন তিনি কাউকেই আঘাত করবেন না, কারণ চর এলাকায় বাবুই সরকারের মতো লোকদেরই দাপট বেশি, আর তার নিজের বাড়ি অনেক দূরে। তিনি মাটি থেকে উঠে বাবুই সরকারের উদ্দেশ্যে বলেন, কাজটা আপনি ঠিক করলেন না বাবুই সরকার। বাবুই সরকার রেগে কবিরাজকে মারতে আসেন, কিন্তু কবিরাজ চুপচাপ সেই স্থান ত্যাগ করেন। বাড়িতে এসেই বাবুই সরকার ঘটনাটি তার স্ত্রীকে বলেন। স্ত্রী শুনে বলেন, আপনার এই কাজটা করা ঠিক হয়নি। ওনার কারণেই আপনি বেঁচে আছেন। আমাদের একটা পুত্র সন্তানও হয়েছে। বাবুই সরকার বলেন, আমি যে তাকে জমি দিয়েছি, সে কেন আমার জমিতে হাল দেবে? এরপর বাবুই সরকারের স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে যান। যাওয়ার পথে তার দেখা হয় জয়নাল কবিরাজের সঙ্গে। তিনি স্বামীর জন্য দুঃখ প্রকাশ করেন। আমি স্বামীর সঙ্গে কথা বলে আপনাকে আরেকটা জমি দিয়ে দেব। তখন জয়নাল কবিরাজ বলেন, মা, তুমি বাড়ি ফেরার সময় একবার আমার বাড়ি থেকেও ঘুরে যেও, তোমাকে আমিও কিছু দেব। প্রায় 4-5 দিন পর, যেদিন বাবুই সরকারের স্ত্রী বাড়ি ফিরছিলেন, সেদিন কবিরাজের বাড়িতে যান। কবিরাজ তাকে দেখে খুব খুশি হন, উঠোনে বসান এবং বলেন, তুমি একটু বসো, আমি এখনই আসছি। এই বলে কবিরাজ ঘরের ভেতরে যান এবং একটি কাঁচের বোতলে পানি এনে তার হাতে দেন। বাবুই সরকারের স্ত্রী জিজ্ঞেস করেন, এটা কি? জয়নাল কবিরাজ বলেন, তোমার স্বামীর অনেক শত্রু, যে কোনো সময় তারা তার ক্ষতি করতে পারে। এটা থাকলে কেউ ক্ষতি করতে পারবে না। বাবুই সরকারের স্ত্রী মনে মনে খুশি হন, পানি গ্রহণ করেন এবং কবিরাজকে ধন্যবাদ দিয়ে চলে যান। যাবার আগে কবিরাজ বলে দেন, এই বিষয়টি স্বামীকে না জানাতে, তাহলে পানির উপকারিতা নষ্ট হয়ে যাবে। এরপর বাবুই সরকারকে 7 দিন ধরে সেই পানি খাওয়ানো হয়। তারপর থেকে সমস্যা শুরু। বাবুই সরকার রাত হলেই ভয় পেতেন। স্ত্রীকে বলতেন, আমার যেন কিসের হাসির শব্দ কানে আসছে, কেউ যেন আমার নাম ধরে ডাকছে, বিকটভাবে হাঁটছে। আস্তে আস্তে তার শারীরিক এবং মানসিক অবস্থা খারাপ হতে থাকে। তিনি উন্মাদের মতো আচরণ করতে থাকেন। তার স্ত্রী অনেক ডাক্তার দেখান, চিকিৎসা করান, কিন্তু কোনো লাভ হয় না। এক পর্যায়ে তিনি খবর পান একজন ডাক্তারের। তিনি ডাক্তারের বাড়ি অনেক দূরে হওয়ায় একা যেতে পারবেন না, ফলে মুকুল মিয়াকে অনুরোধ করেন তাকে নিয়ে যেতে। মুকুল মিয়াও রাজি হয়ে যায়, কারণ বাবুই সরকারের সঙ্গে তার সম্পর্ক ভালোই ছিল। মুকুল মিয়া বাবুই সরকারকে নিয়ে রওনা দেন ডাক্তারের ঠিকানায়। ডাক্তারের বাড়িতে গিয়ে দেখেন অনেক রোগীর ভিড়। কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাক্তার বাবুই সরকারকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং সকল সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। এরপর ডাক্তার তাকে কিছু ওষুধ দেন এবং বলেন এসব ওষুধ গ্রহণ করে তারপরে আবারও আসতে। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে মুকুল মিয়া ও বাবুই সরকার সেই গরুর গাড়িতে করে বাড়ির দিকে রওনা হচ্ছিলেন। মাঝ রাস্তায় মাগরিবের আজান দেয়। গরুর গাড়ি ধীরে ধীরে চলতে থাকে। হঠাৎ করে বাবুই সরকার চিৎকার দিয়ে গাড়ি থেকে নেমে যায়। মুকুল মিয়া ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে?
বাবুই সরকার বলেন, গাড়িতে বসে থাকতে আমার তন্দ্রা লেগে আসছিল, ঘুম আসছিল। এক সময় হঠাৎ এক ঝাঁকুনিতে ঘুমটা কেটে যায়। আমি চোখ খুলে দেখি তোমার পাশে দুটি ছায়া হাঁটু গেড়ে বসে আছে, আর তুমি সেই ছায়ার মধ্যে। ছায়া বলতে বুঝেছিলাম গাঢ় অন্ধকারের মধ্যে আরও এক অন্ধকার। এসব শুনে মুকুল মিয়া বলেন, এটা হয়তো আপনার মনের ভুল, আপনি মানসিকভাবে একটু দুর্বল আছেন। আনুমানিক রাত 9টা-10টা হবে তারা এসে পৌঁছায় নদীর ঘাটে। সেখানে নৌকা পারাপার হয়। অবাক করা বিষয় হলো, ঘাটে নৌকা বাঁধা ছিল কিন্তু মাঝি ছিল না। তারা অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু মাঝি যখন এলো না তখন তারা সিদ্ধান্ত নিলেন তারাই নৌকাটি দিয়ে নদী পার হবেন। নৌকার কাছে গিয়ে দেখেন নৌকায় কোনো বৈঠা নেই, এমনকি লগিও নেই। যে লম্বা লম্বা বাঁশ দিয়ে ঠেলা হয় সেটাও নেই। হঠাৎ পেছনে কারো আসার শব্দ শুনতে পান। ঘুরে দেখেন একটি লোক হাতে একটি বস্তা নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তারা ভাবে হয়তো এটাই মাঝি, তাই চিৎকার করে বলেন, এই যে ভাই, এই যে একটু তাড়াতাড়ি আসেন, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। লোকটি কাছে আসলে তারা দেখে সে একজন অপরিচিত ব্যক্তি, যাকে তারা আগে কখনো দেখেনি। সে তাদের থেকে কিছুটা দূরে, প্রায় 10 হাত দূরে দাঁড়িয়ে আছে। তাকে প্রশ্ন করলেও লোকটি তেমন কোনো উত্তর দেয় না, শুধু দাঁড়িয়ে থাকে, চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকে। মুকুল মিয়া ভাবলেন হয়তো লোকটা ভিক্ষুক হবে, হাতে বস্তা, কোনো গাছের ডাল। ভিক্ষুকই, অন্য কিছু না। আকাশের মেঘ আস্তে আস্তে চাঁদটাকে মুক্ত করতে থাকে। আস্তে আস্তে আলো বেশি হতে থাকে। চাঁদের আলোতে নদীর পাড় আলোকিত হয়ে যায়। তারা লক্ষ্য করেন অন্য দিক থেকে একটা নৌকা মাঝ বরাবর যাচ্ছে। তারা ডাক দেন, ও ভাই, এদিকে আসেন, আমাদের একটু পার করে দেন। সেই নৌকাটি মাথা ঘুরিয়ে পাড়ে আসতে থাকে। এটা দেখে তারা বেশ খুশি হয়। নৌকা যখন কাছে আসে তখন তারা দেখতে পান একটি লোক চাদর মুড়ি দিয়ে পুরো মাথাটাকে ঢেকে রেখেছে। নৌকাটি ঘাটে ভিড়লে যে লোকটি বস্তা হাতে নিয়ে এসেছিল সেই বস্তা সহকারে নৌকায় উঠে যায়, আর তার দেখা দেখি অন্যরাও নৌকায় উঠে পড়ে। বলে রাখা ভালো, নদী প্রস্থে বড় হলেও সেই সময় পানি খুব কম ছিল। মাঝ নদীতে খুব বেশি হলে 2 মানুষের সমান পানি হবে। যখন নৌকা মাঝ নদীতে আসে তখন তারা বস্তার ভেতর থেকে খসখস আওয়াজ শুনতে পায়। তারা নৌকার পেছনে, মাঝি এক হাত সামনে বসেছিল। হঠাৎ তারা লক্ষ্য করে মাঝি কিছু একটা বস্তা থেকে বের করে খাচ্ছে। মুকুল মিয়া বলতে থাকেন, আরে ভাই, কি করছেন? পড়ে যাবেন তো, আগে পার করে দিন। তাদের কথা শুনে মাঝিরা ঘুরে তাকায় এবং তারা দেখতে পায় যে দৃশ্য, সেই দৃশ্য বর্ণনাতীত, ভয়ঙ্কর দৃশ্য। চেহারা ঠিক মানুষের মতো ছিল না, যা হয় আর কি। এরপর তারা ভয় পেয়ে পানিতে লাফ দেয়। পানি কোমর পর্যন্ত ছিল। তারা প্রাণপণ দৌড়াতে থাকে পাড়ের দিকে, আর পেছন থেকে অট্টহাসি শুনতে পায়। মুকুল মিয়া আর বাবুই সরকার পাড়ে ফিরে আসেন। তারা পেছন ফিরে তাকান, দেখেন নৌকাটি নেই। মুকুল মিয়া বলেন, জানি না আজ কার পাল্লায় পড়ব আবার। কিছুক্ষণ হাঁটার পর বাবুই সরকার বলেন, আমার পেটে খুব মোচড় দিচ্ছে, আমি এখন একটু ওয়াশরুমে যেতে চাই। মুকুল মিয়া রাজি হয় না এই কথায়। মুকুল মিয়া বলে, যা করার বাড়িতে গিয়ে করতে হবে। কিন্তু বাবুই সরকার হাঁটতেই পারছে না। বাধ্য হয়েই মুকুল মিয়াকে রাজি হতে হয়। এবং মুকুল মিয়া খেয়াল করেন যে বাবুই সরকার খুব দ্রুতই তার প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে তিনি বেরিয়ে এসছেন, এবং বের হয়ে এসে তিনি খুব দ্রুত হাঁটতে শুরু করেছেন। বাবুই সরকার কোনো কথা না বলে হন হন করে হেঁটেই চলেছেন। এত তাড়াতাড়ি তিনি ফিরে এলেন কিভাবে? তিনি হঠাৎ বুঝতে পারেন, দেখতে পান বাবুই সরকার ভেবে যার সাথে তিনি এসেছেন তার মুখ সেই নৌকার মাঝিদের মতো। তিনি ভয়ে দৌড়াতে শুরু করেন। অদূরে একটি ঘর দেখতে পান। ঘরের ভেতরটা অনেকটাই অন্ধকার ছিল, কিছু দেখা যাচ্ছিল না। তিনি ঘরে ঢুকে কাউকে না পেয়ে দরজা লাগিয়ে দেন। এরপরে তিনি দরজায় করাঘাতের শব্দ শুনতে পান, কিন্তু কোনোভাবেই খোলেন না। এক পর্যায়ে তিনি অতিরিক্ত ভয় পেয়ে সেখানেই চেতনা হারান, এবং যখন জ্ঞান ফেরে তখন তিনি নিজেকে আবিষ্কার করেন তার বাড়িতে, এবং তার স্ত্রী জানান যে গত রাতে বাবুই সরকারের ছিন্ন ভিন্ন লাশ পাওয়া গিয়েছে। যাই হোক, এরপরে অনেক বছর কেটে যায়। তিনি তার সন্তানকে নিয়ে বাবুই সরকারের বাড়িতেই থাকেন। 25-26 বছর হয়ে গেছে। বাতেন সরকার অর্থাৎ বাবুই সরকারের ছেলে, তার বয়স তখন 29-30 হবে। বাতেন সরকার বিয়ে করেন। তার পরিবারে 3টি ছেলে সন্তান জন্মগ্রহণ করেন। প্রথম
প্রথম সন্তানের বয়স 8 বছর, দ্বিতীয় সন্তানের বয়স 6, তৃতীয় সন্তানের বয়স 3 বছর। আর বাতেন সরকারের স্ত্রী যিনি ছিলেন তার নাম আসমা বেগম। এনার বাড়ি 14 থেকে 15 কিলোমিটার দূরে। তো বাবুই সরকার মারা যাবার পর তার স্ত্রী যিনি ছিলেন উনি একজন মহিলা মানুষ হয়ে এতগুলো জমি একা চাষবাস করতে পারতেন না, তাই তিনি কিছু জমি বন্ধক রেখেছিলেন, কিছু জমি নামমাত্র মূল্যে বিক্রি করে দিয়েছিলেন। এদিকে বাতেন সরকারের ছিল জুয়ার অভ্যাস, মাঝে মাঝে তিনি হাঁটতেন এবং এইভাবে জমি জমাও তিনি অনেক খুইয়েছেন। তো একদিন সকালবেলা বাতেন সরকার খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন তার ঘরে। হঠাৎ এক ছেলে এসে বাতেন সরকারকে ডাকতে থাকেন। বাতেন সরকার ঘর থেকে বের হয়ে দেখেন ওই যে লোকগুলোর কাছে তিনি জমি বিক্রি করেছিলেন জুয়ার বোর্ডে হেরে, তার 2টি ছেলে এসছে। একটি ছেলে বলতে থাকেন, আব্বা আপনাকে নদীর পাড়ে জমির কাছে এখনই ডাকছেন। তো বাতেন সরকার জিজ্ঞেস করেন, কেন, কি হয়েছে? ছেলেটি বলল, অত কিছু জানি না, আব্বা আপনাকে এখনই ডাকলো। বাতেন সরকার বললেন, তোমরা যাও, আমি আসছি। এই বাতেন সরকারের সাথে তার বাড়ির পাশে একজন ব্যক্তি ছিলেন, তার নাম সাত্তার আলী। তার সাথে আবার এই বাতেন সরকারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি যাবার সময় সাত্তার সাহেবকে সঙ্গে নিলেন। এদিকে নদীর পাড়ে এসে তিনি দেখেন যে অনেক মানুষের ভিড়, এবং সেই ভিড়ের মধ্য থেকেই যার কাছে জমি বিক্রি করেছিলেন তিনি এগিয়ে এসে বলেন, কি বাতেন মিয়া, এই ছেলে কি বলছে? একটা ছেলের দিকে ইশারা করেন তিনি। ছেলেটি বলে, এই জমি আমাদের, আমি এখানে জমিতে চাষের জন্য সীমানা দিতে এসেছিলাম, যেটুকু চাষ করব সেটুকুই সীমানা। চাষ করবেন মানে? জমি কি আপনার নাকি? হ্যাঁ, এটা আমার বাবার জমি। এটা আপনার বাবার জমি মানে? এটা আমার বাবার জমি। এই নিয়ে গন্ডগোল বাধে। বাতেন সরকার যার কাছে জমি বিক্রি করেছিলেন তাকে বলেন, কোথা থেকে কোন এক ছেলে এসে বলল এই জমি তার, আর আপনি আমাকে সেই জন্য ডেকে নিয়ে আসলেন? তো এরকম অনেক কথাবার্তা হচ্ছে। এই জমির পাশে আর একটা জমি ছিল, তাদের মধ্যে কিছু জমি বাতেন সরকারেরও ছিল, তাই তিনি সাত্তার আলীকে সঙ্গে নিয়ে জমিতে মাপ দিতে থাকলেন কতটুকু ফসল ফলাবেন এই নিয়ে। প্রায় দুপুর নাগাদ ওই ছেলে একটি লোককে সঙ্গে নিয়ে নদীর পাড়ে আবারও আসলো। ওইখানে তখনও বাতেন সরকার, সাত্তার আলী আর যার কাছে জমি বিক্রি করেছিলেন তিনিও ছিলেন। ছেলেটি একজন বৃদ্ধকে নিয়ে এগিয়ে আসছেন, বয়স 60-65 হবে। কিছুক্ষণের ভেতরে চলেও আসেন তারা। কাছে আসতেই দেখা গেল বৃদ্ধ লোকটি আর কেউ নয়, জয়নাল কবিরাজ। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? এটা ঘটনার ভূমিকা মাত্র। এই বলে তিনি তার প্রথম পর্ব শেষ করেছেন। আমি দ্বিতীয় পর্বটি প্রচার করব কিনা সেই ভার আপনাদের উপরে দিচ্ছি। এই প্রথম পর্বটি শুনে আপনারা আজকে কমেন্ট সেকশনে লিখবেন এবং আমাদেরকে ইনবক্স করবেন যে আপনারা দ্বিতীয় পর্বটি চান কিনা। তাহলেই শুধু আমি দ্বিতীয় পর্বটি প্রচার করব বা দ্বিতীয় পর্বটি সংগ্রহ করব। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা কোনো কথা না বাড়িয়ে এবার অডিও ক্লিপে যেতে চাই। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। চলুন একটা অডিও ক্লিপ শুনে আসি। অডিও ক্লিপটি পাঠিয়েছেন আপনাদের অনেক পছন্দের স্টোরি টেলার সাবিত আলম। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ সাবিত আলম বলছি। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। যেই ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন আহমেদ ভাই নামের একজন ভদ্রলোক। ঘটনাটি আহমেদ ভাই আমাকে যেভাবে বলেছেন আমি সেটি নিজের ভাষায় ওনার মতো করেই বলছি। এখন ঘটনার প্রেক্ষাপটটা হচ্ছে আসলে 2016 সাল।
ওনারা বসবাস করতেন হচ্ছে একটা ডুপ্লেক্স বাসায়, যেই বাসার নিচে ছিল একটা বড় বেসমেন্ট। এখানে বেসমেন্টের কথাটা কেন বললাম সেটা হচ্ছে আপনারা ঘটনা শুনতে শুনতেই জানতে পারবেন। তো ওই টাইমে আহমেদ ভাইয়ের বোনের বিয়ে ছিল। তো বোনের বিয়ে থাকার কারণে যখন আস্তে আস্তে মেহমানরা আসা শুরু করলো, তখন আসলে ঘরের যেই রুমগুলি ছিল সেগুলো আস্তে আস্তে ভরে যেতে শুরু করলো। মানে কোনো রুমই খালি ছিল এরকম অবস্থায় নেই একেবারেই। তো এমন অবস্থায় ওনাদের বাসায় একজন কাজের ছেলে ছিল। সেই কাজের ছেলেটাকে ওনার আম্মু বেসমেন্টে একদিন থাকার জন্য ব্যবস্থা করে দিলেন, পরবর্তীতে অন্য কোথাও ব্যবস্থা করা যাবে এই চিন্তা করে। কিন্তু যেদিন বেসমেন্টে সে থাকলো, এরপর দিন সকালবেলা উঠে সে হচ্ছে পালিয়ে যায়। আহমেদ ভাইয়ের মায়ের সাথে দেখা করে সে পালিয়ে যায়। তো আহমেদ ভাইয়ের মা যখন তাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুমি চলে যেতে চাচ্ছ কি কারণে, তখন উনি বলেন যে আবা আপনাদের হচ্ছে বেসমেন্টটা ভালো না, এখানে কোনো কিছু একটা আছে, আমি আপনাদের এখানে কাজ করব না, আমাকে মাফ করে দেন। তো আশ্চর্যজনকভাবে এই লোকটা হচ্ছে যতদিন কাজ করেছে সেই কাজের টাকা পর্যন্ত নিয়ে যায় নাই। তো যাই হোক, যেহেতু বাসায় বিয়ের মতো একটা অবস্থা, সেই কারণে হচ্ছে আহমেদ ভাইয়ের মা ওনাদের হচ্ছে নিকটস্থ কোন একটি এলাকা থেকে 4 জন কাজের মেয়ে জোগাড় করে আনেন, যারা বিয়ে পর্যন্ত কাজ করবে বাসায়। তো ওদেরকে থাকার জন্য কি করা হলো, বেসমেন্টেই ব্যবস্থা করা হলো। তো প্রথম রাতে যখন ওরা বেসমেন্টে হচ্ছে ঘুমায়, তো হঠাৎ করে রাতের বেলা 3টা কি 3:30টার দিকে সবার কানে আসে যে বেসমেন্ট থেকে চিল্লার আওয়াজ আসছে। তো এই ঘটনা শুনে মেহমান সহ বাকি সবাই হচ্ছে ঘুম থেকে জেগে ওঠে, এবং জেগে ওঠার পরে চিন্তা করে যে বেসমেন্টে কি হইলো, হঠাৎ করে এরকম চিল্লার আওয়াজ কি কারণে আসছে। তো কিছুক্ষণ পরে কাজের মেয়েরা উপরে উঠে আসলো। উপরে উঠে আসার পরে সবাই যখন তাদেরকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তোমরা এরকম চিল্লাচিল্লি কেন করছিলা, তো এদের মধ্যে থেকে একজন কাজের মেয়ে বলে উঠলো যে ম্যাম, আপনাদের বেসমেন্টের মধ্যে কোনো একটা লোক আছে, একটা পুরুষ মানুষ আছে, আমরা আসলে ওখানে থাকতে পারবো না। আরেকজন বলছে কি যে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ওয়াশরুম থেকে আসার সময় আমি খুবই ভয়ানক মানে গড়গড়ের শব্দ শুনেছি, যেই শব্দটার জন্য আমি খুব ভয় পেয়েছি এবং আমি আর নিচে থাকতে চাই না। তো সেদিনের মতো আহমেদ ভাইয়ের মা কি করলেন, ওদেরকে ড্রয়িং রুমেই থাকার ব্যবস্থা করে দিলেন। তো ড্রয়িং রুমে থাকার ব্যবস্থা করার পরে যে এরপর দিন যখন সকাল হয়, তখন ওনাদেরকে ফাইনালি জিজ্ঞেস করা হয় যে কি আসলে এখন বলো যে কালকে রাতের বেলা হয়েছিলটা কি। তো ওনারা সবাই আবার একই কথা বলে যে কোনো একটা লোককে তারা দেখছে, বা হচ্ছে খুবই গড়গড় একটা আওয়াজ আসছে পানির শব্দের মতো। তো তখন আহমেদ ভাইয়ের মা বললেন কি আচ্ছা ঠিক আছে, পানির গড়গড় শব্দের আওয়াজ আসছে, বোকার দল, চলো বেসমেন্টে চলো। তো বেসমেন্টে যাওয়ার পরে যখন আহমেদ ভাইয়ের আম্মু ওয়াশরুমের দিকে গেলেন, তখন সবাইকে বললেন যে ওয়াশরুমের বাইরে দাঁড়াতে। তো আহমেদ ভাইয়ের আম্মু ওয়াশরুম থেকে আসার পরে আবার সেই একটা গড়গড় আওয়াজ শোনা গেল। তো এই আওয়াজ শোনার পরে সবাই ওই 4 জন কাজের মেয়ে বলতেছে কি যে হ্যাঁ এই আওয়াজই আমরা শুনতে পারছি। তখন আহমেদ ভাইয়ের আম্মু হাসিতে একবারে ফেটে পড়েন। উনি বলেন কি আরে বোকা, এটা হচ্ছে ওয়াশরুমের ফ্ল্যাশের আওয়াজ। ওয়াশরুমে যখন হচ্ছে ফ্ল্যাশ করা হয় তখন মোটরটা অটোমেটিক অন হয়ে যায় পানি ওঠার জন্য, এই কারণে হচ্ছে এরকম শব্দটা হয়, তোমরা এত বোকা সেটা জানতাম না। তো এরপরে হচ্ছে সারাদিন মেহমান যারা ছিল, আহমেদ ভাইয়ের কাজিন যারা ছিল, ওনারা সবাই সারাদিন হচ্ছে এই 4টা কাজের মেয়ে মানে প্রচন্ড মানে তাদের সাথে মজা বা ঠাট্টা বিদ্রুপ করেছেন এগুলি নিয়ে। তো সেদিনও রাত হলো, রাতের বেলা হচ্ছে সবাই ঘুমিয়ে গেল। তো ঘুমিয়ে যাওয়ার পরে মোটামুটি প্রায় আবার রাত 3টা থেকে 3:30টার মধ্যে আবার বেসমেন্ট থেকে এরকম চিৎকার চেঁচামেচির আওয়াজ আসলো। তো ওনারা যখন আবার উপরে উঠে আসলেন, তখন আহমেদ ভাইয়ের মা জিজ্ঞেস করলেন যে তোমাদের প্রবলেমটা কি, প্রতিদিন এরকম ঢং করতেছে তোমরা, আমাদের গেস্টদেরকে বিরক্ত করতেছো, কি সমস্যা তোমাদের বলো। আচ্ছা ঠিক আছে, এখন আর কিছু বলা লাগবে না, তোমরা ঘুমাও। পরে এর মধ্যে থেকে একটা মেয়ে হচ্ছে কি করলো, ভয়ে কাঁদতে কাঁদতে বললো কি যে আন্টি, আপনাদের এই বেসমেন্টের মধ্যে এমন একটা মানুষ আছে যার কোনো মাথা নাই, গলা কাটা একটা মানুষ। তো এটা শুনে আন্টি হচ্ছে মানে আহমেদ ভাইয়ের আম্মু একটু রেগেই গেলেন, বললেন কি এই সমস্ত ফালতু কথা বলা বন্ধ করে যাও, চুপচাপ ঘুমাও। তো ওনাদেরকে হচ্ছে ড্রয়িং রুমে ব্যবস্থা করে দেওয়া হলো ঘুমানোর। তো এরপর দিন সকালবেলা যখন আহমেদ ভাই ঘুম থেকে উঠলেন, তখন উনি দেখলেন কি যে ওনার আম্মু এই 4টা কাজের মেয়ের মানে খুব ভালো রকমের ক্লাস নিচ্ছে, খুবই বকাঝকা করছে যে তোমরা এই ধরনের কাজকর্ম করলে আসলে কিভাবে কাজ করবা বলো।
তো এরপরে কাজের মেয়েরা বলতেছে কি যে আন্টি আপনি আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে বা যে কোনো ফ্লোরেই যে কোনো একটা রুম দিয়ে দেন, আমরা ওই বেসমেন্টে আর থাকবো না। এরপরে আহমেদ ভাইয়ের আম্মু বলেন কি আচ্ছা ঠিক আছে, যদি না থাকো তাহলে তোমরা বাইরেই ঘুমাও, ইয়ের বেসমেন্টের সামনে একটা বড় জায়গা আছে, ওখানে তোমরা ঘুমো। পরে ওরা বললো কি যে না আন্টি আমরা সেখানে থাকতে পারবো না, কারণ আমাদের কাপড় চোপড় চেঞ্জ করার একটা ব্যাপার আছে বা হচ্ছে আমাদের ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, তো আমরা এরকম খোলা জায়গায় থাকতে পারবো না। তো এরপরে আহমেদ ভাই চিন্তা করলেন কি যে এখন কি করা যায়। এই ঘটনাগুলি আহমেদ ভাই যখন দেখছিলেন তখন চিন্তা করছিলেন কি করা যায়। তো এরপরে আহমেদ ভাই হচ্ছে ওনার মাকে একটা সাজেশন দিলেন যে আচ্ছা আম্মু ওরা যখন থাকতেই চাচ্ছে না, তাহলে একটা কাজ করি আমি হচ্ছে আমার রুমটা ছেড়ে দিই, আমার কাজিনরা সহ আমি হচ্ছে বেসমেন্টে গিয়ে থাকি, আর ওরা আমার রুমে থাকুক। তো আহমেদ ভাইয়ের আম্মু রাজি হলেন, বলে যে আচ্ছা ঠিক আছে, বেটার সলিউশন। সো এরপরে এটাই ডিসাইড হলো যে আহমেদ ভাই তার 7 জন কাজিন মানে টোটাল 8 জন মিলে থাকবেন বেসমেন্টে, এবং এই 4টা কাজের মেয়ে থাকবে আহমেদ ভাইয়ের রুমে। তো প্রথম দিন এরপর দিন কোনো ধরনের সেদিন আসলে যখন ওনারা বেসমেন্টের দিকে যায় থাকার জন্য, সেদিন আসলে কোনো একটা সমস্যা হয়নি রাতের বেলা। তো এর মাঝখানে 1-2 দিন কেটে যায়, আহমেদ ভাই হচ্ছে বোনের বিয়েতে ব্যস্ত হয়ে যান, বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র আনার প্রয়োজন হয় বা হচ্ছে ওনার বোনের কিছু কিছু জিনিস প্রয়োজন হয়, কাজিনরা সবাই খুব ব্যস্ত। তো আস্তে আস্তে ওই বেসমেন্টে থাকার সময় কাজিনরা এবং আহমেদ ভাই খেয়াল করতে লাগলেন যে দিনের বেলা তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু সন্ধে হতে লাগলেই সেই বেসমেন্টটার পরিবেশটা কেমন যেন ভীতিকর হয়ে যায়। মানে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, মানে কিরকম একটা ছমছমে ভাব চলে আসে। ওনাদের বেসমেন্টে 3টা রুম ছিল এবং বেসমেন্টটা ছিল খুবই আলিশান। ওখানে টিভি ছিল, কম্পিউটার ছিল, সাউন্ড সিস্টেম ছিল, সবই খুব সুন্দর মতোই ছিল, মানে খুব সাজানো গোছানো আসবাবপত্র দিয়ে 3টে রুম ছিল। তো ওনারা 8 জন কাজিন 3 রুমে ভাগ করে থাকতেন, এক রুমে 3 জন, এক রুমে 3 জন, বাকি এক রুমে হচ্ছে 2 জন, এরকম করে ওনারা থাকতেন। তো এরকম মনে হতে থাকলো যে হচ্ছে হয়তোবা এই মেয়েগুলি তাদের মাথায় এরকম কিছু একটা ঢুকিয়ে দিয়েছে, যেই কারণে হচ্ছে তাদের একটু ভয় টয় লাগে। তো ওনারা খুব বেশি একটা পাত্তা দেন এই বিষয়টাতে। এরপর একদিন রাতের বেলা আহমেদ ভাই যে রুমে ঘুমান সেই রুমে হচ্ছে ওনার আরো 2 জন কাজিন থাক। ওই রুমে আবার বেড হচ্ছে একটা ছিল ডাবল বেড, এবং ওনাদের থাকা সুবিধার্থে একটা সিঙ্গেল বেডও আনা হয়েছিল। তো রাতের বেলা ওনারা ঘুমাচ্ছেন, এক বেডে 2 জন, মানে আহমেদ ভাই এবং ওনার কাজিন, এবং আরেক বেডে সিঙ্গেল বেডে ওনার একজন সিঙ্গেল কাজিন ঘুমাচ্ছে। তো এমন সময় লাইট চলে গেল বা বিদ্যুৎ চলে গেল, লোডশেডিং হলো। আহমেদ ভাই নিজের ফোনটা খোঁজার চেষ্টা করছেন যে ফোনের লাইট জ্বালাই দেখি কোনো মোমবাতি পাওয়া যায় কিনা। তো ওনার আবার এটাও রাগ উঠছিল যে কারেন্ট চলে গেল, অথচ হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড জেনারেটর এখন অন করে না। এই চিন্তা করতে করতে উনি ওনার মোবাইল খুঁজতেছেন, তখন ওনার হাতে একটা হাত পড়লো। মানে উনি যখন হাত দিয়ে খুঁজতেছেন তখন ওনার হাতটা অন্য একটা হাতে গিয়ে পড়লো। উনি চিন্তা করলেন কি যে এটা হয়তো ওনার কাজিনের হাত, যিনি হচ্ছে ওনার পাশে ঘুমিয়েছেন। তো এরপরে কিছুক্ষণ উনি হাতটা সরিয়ে দিলেন, এবং সরিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ খোঁজার পরে উনি মোবাইলটা ওনার বালিশের নিচে পেলেন। এবং যখন উনি মোবাইলটা হচ্ছে টর্চ অন করলেন, তখন তিনি দেখলেন কি ওনার পাশে ওনার কাজিন নাই। তো উনি একটু কিছুটা চিৎকার দিয়ে উঠলেন, কাজিনের নাম ধরে চিৎকার দিয়ে উঠলেন যে এই তুই কই গেলি, বিছানার মধ্যে নাই বা রুমের মধ্যে নেই, কি সমস্যা, কই গেলি। তো উনি এই কথা বলার সাথে সাথে না লোডশেডিংটা মানে চলে যায়, মানে কারেন্ট চলে আসে। কারেন্ট চলে আসার পর উনি দেখলেন কি ওনার কাজিন হচ্ছে কি, যে কাজিন ওনার সাথে ঘুমাচ্ছিলেন উনি গিয়ে সোফাতে ঘুমিয়ে আছে। তো উনি ওনার কাজিনকে হাত ডাক দিয়ে উঠালেন যে কি ব্যাপার, তুই সোফায় কেন ঘুমাইছিস। তো ওনার কাজিন বললো কি যে রাতের বেলা ভাই তুই অনেক হচ্ছে নাড়াচাড়া করতেছিলি আর কিক মারতেছিলি মাঝে মাঝে, এই কারণে হচ্ছে আমি ওখানে গিয়ে ঘুমাইছি। তো আহমেদ ভাই চিন্তা করলেন কি যে আমার কাজিন যদি হচ্ছে সোফাতে ঘুমায়, আরেকজন যদি আরেক সিঙ্গেল বেডে ঘুমায়, তাহলে আমার হাত কার হাতের উপরে পড়লো, নাকি এটা আমার মনের কোনো ভুল। তো উনি এই বিষয়টা আর হচ্ছে ওনার কাজিনদের সাথে শেয়ার করেন নাই। তো সেদিনের মতো দিন কেটে গেল। এরপর দিন যখন ওনারা রুমে ঘুমাচ্ছেন, ওই টাইমে হঠাৎ করে আহমেদ ভাই বুঝলেন কি যে ওনার পেছনে ঘুমানোর সময় কেউ একজন, মানে ঘুমের মধ্যে কেউ একজন ওনাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিয়েছে। তো উনি হচ্ছে ঘুম থেকে উঠলেন, উঠে হচ্ছে চিৎকার চেঁচামেচি শুরু করলেন, যাই কে লাথি মারছিস আমাকে। কিন্তু উনি দেখলেন কি যে ওনার বাকি 2 জন কাজিন সুন্দর একবার আরামসে নাক ডেকে ঘুমাচ্ছে। উনি চিন্তা করলেন কি যে এরা কি আমার সাথে কোনো মজা করতেছে নাকি, এখন ঘুমের ভান ধরছে। তো এই চিন্তা করার পর উনি কি করলেন, বেডের পাশে থাকা
টেবিলের মধ্যে থেকে নিয়ে পানির বোতলটা নিয়ে দুইজনের গায়ে পানি ঢেলে দিল। তো ওরাও মানে হড়বড় করে ঘুম থেকে উঠে বললো যে কি রে আহমেদ, তুই কি ফাইজলামি শুরু করছিস নাকি? রাত্রে বেলা কি সমস্যা তোর? পানি দিবি কি কারণে গায়ের ভেতরে? তো এরপরে উনি ওনার কাজিনদেরকে বললো কি যে আমাকে লাথি কেন মারলি? তো ওনার কাজিনরা বললো কি যে না, কেউ তো লাথি মারি নেই, কি সমস্যা ভাই, বুঝলাম না তো। তো এরপরে একটা হাসি মজা করলো সবাই। পানি দিয়ে আবার আহমেদ ভাইকে ভিজিয়ে দিলেন ওনারা। এরপর আহমেদ ভাই একটু সিরিয়াস হয়ে বললেন কি আচ্ছা ঠিক আছে, তোমরা তোমার মা বাবার নামে কসম খাও যে হচ্ছে তোমরা আমাকে কেউ লাথি মারো নাই। তারপরে হচ্ছে ওনারা মা বাবার কসমও কাটলেন। কিন্তু আহমেদ ভাই চিন্তা করলেন কি বন্ধু বান্ধব বা কাজিন এরা আসলে কসম কাটলেও এটা কতটুকু ক্রেডিবিলিটি থাকে। যাই হোক, সেই দিন হচ্ছে উনি আর এই বিষয়টা খুব বেশি একটা পাত্তা দেননি। তো পরদিন উনি হচ্ছে উপরের রুম থেকে বেসমেন্টের দিকে সিঁড়িতে নামছেন। এমন সময় উনি যখন শেষ সিঁড়িতে আছেন, নিচের দিকে আসার একবারে শেষ সিঁড়ি, তখন উনি ঠিক একইভাবে ওনাকে আবার পেছন থেকে কেউ লাথি মারে। তো ওনার ভাগ্যটা খুব ভালো যে উনি শেষ সিঁড়িতে ছিলেন তখন, কারণ যদি উপরের দিকে সিঁড়িতে থাকতেন উনি, তাহলে হচ্ছে খুব বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। তো উনি এবার কিছুটা ভয় পেয়ে বেসমেন্ট থেকে চলে যান এবং ওনার মাকে সবগুলি বিষয়ে জানান। ওনার মা বলেন কি যে দেখ, তোর বোনের এখন বিয়ে, এগুলো আসলে কিছু না, এটা আসলে তোর মানে ওই মেয়েগুলি তোর মাথায় এগুলো ঢুকাইছে, তো এই কারণে তুই ভয় পাচ্ছিস। চিন্তা করিস না, এগুলো কিচ্ছু না, টেনশনের কিছু নেই, এগুলি কাউকে বলবি না, নাহলে হইতেছে বিয়ের সময় ওই মেহমানরা পরে চলে যাবে ভয়ে, বিয়েটা কিন্তু নষ্ট হবে, শুধু শুধু ঝামেলা করিস না বাবা। তো উনিও আসলে আর এই বিষয়গুলি নিয়ে না ওনার কাজিনদের মধ্যে না হচ্ছে আত্মীয় স্বজন বা মেহমান কারোর সাথে উনি কোনো কথা বলেন নাই। এরপর দিন উনি যখন হচ্ছে রাতের বেলা ঘুমাচ্ছেন, সেই টাইমে উনি দেখলেন কি যে ওনার রুমে নক হয়েছে। তো উনি নকটা শোনার পরে দরজাটা খুলে দেখেন কি পাশের রুম থেকে ওনার 3জন কাজিন এসে ওনাকে বলছেন কি যে আহমেদ দেখ, আমাদের রুমে কিরকম ভয়ানক একটা কালো বিড়াল। তুমি বলেন কি হ্যাঁ কালো বিড়াল, ভয়ানক কালো বিড়াল মানে, চল তো দেখি। তো উনি যখন রুমের দরজাটা খুললেন তখন ওনার কাজিনরা আঙ্গুল দিয়ে দেখালেন কি ওই যে দেখ, কিন্তু আহমেদ ভাই সেখানে কিছুই দেখতে পেলেন না। এরপর ওনার কাজিনরাও বলেন কি যে কোথায় গেল এই বিড়াল? এই রুমের সমস্ত দরজা জানালা সব বন্ধ করা, আর বিড়ালটা ওইখানে ছিল জন্য আমরা দরজা লক করে বের হইলাম যেন বিড়ালটা বের হইতে না পারে, তো বিড়াল কোথায় গেল? আহমেদ ভাই বললেন কি যে তোমরা হয়তো বা ভুল দেখছো, আর বিড়াল আসলেই বাকি, বেসমেন্টে কি বিড়াল আসতে পারে না? বিড়াল তো মানুষের বাসায় ঢুকতেই পারে, তাতে কি হয়েছে, এত ভয় পাওয়ার কি আছে? এরপর আহমেদ ভাইয়ের একজন কাজিন বললো কি দেখ আহমেদ, বিড়াল তো আসতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে যে বিড়াল আসলে রুমের দরজা জানালা সব যদি বন্ধ থাকে আর আমরা যদি দরজাটা বন্ধ করে যাই, তাহলে বিড়াল কই গেল? তো আহমেদ ভাই বললেন কি যে এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই, বিড়াল আসতেই পারে, বিড়াল কোনোভাবে যাইতেও পারে, বিড়াল যেহেতু একটা ফ্লেক্সিবল প্রাণী, ফ্র্যাজাইল অনেক, সেই ক্ষেত্রে হয়তো বা কোনো একটা চিপা চাপাতে পালায় গেছে, এটা নিয়ে ভাবার কিছু নেই। তো কিন্তু আহমেদ ভাই মনে মনে এটাও চিন্তা করছিলেন, উপরের দিক দিয়ে সাহস দেখালো, উনি এটাও ভাবছিলেন যে আসলে ওনার কাজিন যেই কথাগুলো বলছেন কাজিনরা, আসলে ওনারা হয়তোবা মিথ্যা কথা বলছেন না। উনি নিজেও মনে মনে ভয় পাচ্ছিলেন। এরপর দিন রাতের বেলা উনি হঠাৎ করে বাহিরে শুনলেন কি রুমের বাইরে থেকে দৌড়ে কারো চলে যাওয়ার আওয়াজ, মোটামুটি প্রায় 5-6 জন মানুষ দৌড়ে চলে যাওয়ার আওয়াজ। তো উনি যখন ঘুম থেকে উঠে দরজাটা খুললেন তখন দেখলেন কি ওনার 5 জন কাজিন সিঁড়ি বেয়ে উপরের দিকে দৌড়ে উঠে যাচ্ছে। তো উনি কি করলেন, ওনার কাজিনদেরকে থামানোর চেষ্টা করলেন। থামানোর চেষ্টা করতেই বাকি 2 জন কাজিন যারা ঘুমাচ্ছিলেন ওনারা উঠে আসলেন, বলেন কি হয়েছে? তো ওনারা যখন বাহিরে দাঁড়ালেন 3 জন একসাথে, তখন দেখলেন কি সেই যে 3 জন কাজিন যে রুমটার ভেতরে থাকতো সেই রুমের দরজাটা অটোমেটিক বন্ধ হচ্ছে এবং অটোমেটিক খুলছে। হয়তোবা অশরীরী কোনো হচ্ছে জীব বা সৃষ্টির কোনো কিছু একটা সেই দরজাটাকে জোরে ধাক্কা দিচ্ছে বা লাথি দিয়ে খুলছে বা আবার লাগাচ্ছে, মানে খুবই ধামাকাদার শব্দ হচ্ছিল, একদম মানে মারাত্মক দরজা লাগানোর শব্দ, ধুমধাম শব্দ। তো এটা দেখার পরে ওনারাও হচ্ছে 3 জন ভয়ে ওই কাজিনদের পিছু নেন। তো উপরে আসার পরে উনি যখন ওনাদের 5 জন কাজিনকে জিজ্ঞেস করলেন যে ভাই কি হয়েছে, তোমরা এইভাবে চলে আসলা কি কারণে? তখন ওনার কাজিনরা বলল যে দেখ, রাতের বেলা যখন আমরা টিভি দেখতেছিলাম তখন হঠাৎ করে টিভিটা বন্ধ হয়ে যায়, আমরা ভাবছিলাম যে হয়তোবা আমাদের আঙ্গুলের চাপ লেগে রিমোটটা হয়তোবা সুইচ টিপ লেগে টিভিটা বন্ধ হয়ে গেছে ভুলে, কিন্তু এরপরে যখন রিমোটটাকে আবার ধরতে যাব অটোমেটিক টিভি অন হয়ে গেল এবং ঝিরঝির করা শুরু করলো। আবার যখন রিমোটটা নিয়ে টিপ দিয়ে এখন আর টিভি বন্ধ হয় না, রিমোটটা রাখার পরে বন্ধ হয়ে গেল, রিমোটটা হাতে নেওয়ার পরে আবার টিভি অটোমেটিক চালু হয়ে গেল, মানে টিভি রিমোটের সুইচ আমাদের কোনো হাতই নাই। এরপর রিমোটটা ম্যাল ফাংশন হয়েছে চিন্তা করার জন্য আমরা কি করলাম, রিমোটের ব্যাটারি খুলে দিলাম, ব্যাটারি খুলে দেওয়ার পরে একই অবস্থা।
তারপরে হঠাৎ করে কি হলো, মনে হলো কি যে ওয়াশরুমের দরজাতে কেউ ওয়াশরুমের ভেতর থেকে নক করছে, অথচ আমরা তিনজনই কিন্তু রুমের ভেতরে। তাহলে দরজার মধ্যে কে নক করছে? হঠাৎ করে নক করতে করতে নকটা এতই বাড়লো, আমি সেই দরজাটা যখন বাথরুমের দরজাটা খুললাম তখন দেখলাম কি একটা মানুষ বেরোয় আসতেছে ওয়াশরুম থেকে। কিন্তু ভাই বিশ্বাস কর, মানুষটার কোনো মাথা নাই, মাথা কাটা মানুষ। এই কথা শোনার পরে আহমেদ ভাই ভয়ে একদম জড়সড় হয়ে যান, এবং উনি যখন কোনো কিছু বলতে যাবেন এমন টাইমে ওনাদের ড্রয়িং রুমে, যেই রুমে তারা আশ্রয় নিয়েছিলেন, ড্রয়িং রুমের দরজাটা বন্ধ করে ওনারা রুমের ভেতরে চলে এসেছিলেন সবাই, সেই ড্রয়িং রুমের দরজার মধ্যে নকনকের আওয়াজ। তো উনি যখন শুনলেন নকনকের আওয়াজ তখন উনি চিন্তা করলেন কি যে আমাদের হয়তোবা শোরগোল শুনে কোনো মেহমান হয়তোবা ঘুম থেকে উঠেছেন, বা হচ্ছে ওনার আম্মুই হয়তোবা ঘুম থেকে উঠেছেন। উনি বাইরে থেকে আওয়াজ দেন যে আচ্ছা ঠিক নক করতে হবে না, আসতেছি। কিন্তু উনি এই কথা বলার পরেও দরজার মধ্যে নক হতে শুরু করলো, মানে নকটা থামলোই না। তো উনি নক হচ্ছে এমন টাইমেই দরজাটা খুলছেন, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের একটা ডিফারেন্স। দরজাটা খোলার পর উনি সেখানে আর কাউকে দেখেন না, কিন্তু উনি দেখেন যে করিডোর দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে যার কোনো মাথা নাই। উনি ভয়ে দরজাটা আবার নক করে ভেতরে এসে চিন্তা করেন কি যে এই জিনিসটা এতদিন বেসমেন্টে ছিল, এইটা হয়তোবা এখন আমাদের ঘরে চলে আসছে, এখন কি করা যায়। সেদিনের মতো ওনারা ঘুমিয়ে পড়েন, এবং পরদিন সকালে আহমেদ ভাই এবং ওনার কাজিনেরা সব কিছুই আহমেদ ভাইয়ের আম্মুকে জানান। এবং আহমেদ ভাইয়ের আম্মু বলেন কি যে বুঝতে পারতেছি হয়তোবা কোনো একটা প্রবলেম হচ্ছে এখানে, কিন্তু এখন কি করি বলো, যদি এই ঘটনাগুলি সবাই জানে তাহলে তো আসলে কেউ এখানে থাকবে না, আমার মেয়ের বিয়েটা নষ্ট হবে। তোমরা এই কথাগুলো কাউকে বইলো না, তোমরা এই কয়েকটা দিন বিয়ের আগ পর্যন্ত তোমরা এই ড্রয়িং রুমে স্টে করো। তো ওনার কাজিনরাও মানে জিনিসটা মেনে নিলেন ওনার আম্মুর কথাটা। কিন্তু এরপর দিন থেকে আহমেদ ভাইয়ের বাসায় ওনার মেহমানদের সাথে যা হতে শুরু করলো সেটা আসলে বর্ণনার অতীত। কারো রুমের দরজা অটোমেটিক বন্ধ হয় খোলে, আবার কেউ রাতের বেলা ঘুমালে বেড থেকে লাথি দিয়ে ফেলে দেয়, বা হচ্ছে বিছানার চাদর টান দিয়ে ধরে, মশারি টান দিয়ে ধরে। এরকম কারণে মানে অনেকেই প্রায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। এবং একদিন রাতের বেলা মানে মোটামুটি 3টা-4টার দিকে উনি খুব শোরগোল শুনলেন। আহমেদ ভাই শোরগোল শুনে উনি দেখলেন কি যে শোরগোলটা ওনার বোনের রুমের সামনে থেকে আসছে। উনি সবাইকে সরিয়ে যখন ওনার বোনের রুমের ভেতরে গেলেন তখন উনি দেখলেন কি যে ওনার বোন বিছানার উপরে বসে কাঁদছেন। তো উনাকে যখন আহমেদ ভাই জিজ্ঞেস করলেন যে আপু কি হয়েছে, তখন ওনার বোন আঙ্গুলের ইশারা করে আয়নার দিকে দেখালেন। আয়না দেখে আহমেদ ভাই মানে পুরোপুরি শকড। আয়নার মধ্যে লেখা যে এইখান থেকে চলে যা, এটা আমার জায়গা, আমাকে এখান থেকে কেউ তাড়াতে পারবি না, এখান থেকে চলে যা। এবং লেখাটা ছিল ব্লাড দিয়ে। তো এই ঘটনার পরে আহমেদ ভাই এবং তার পরিবার চিন্তা করলেন কি এখানে আর থাকা যাবে না, এখন বিয়ের আগ পর্যন্ত আমরা অন্য কোথাও অন্যত্র শিফট হই। তো ওনাদের পাশে এই এলাকাতেই ওনাদের একজন আত্মীয়র বাসা ছিলেন, সো ওনারা সবাই সেই আত্মীয়র বাসাতে শিফট হয়ে যায়। আল্লাহ আল্লাহ করে বিয়েটা কেটে যায়। বিয়ে কেটে যাওয়ার পরে ওনারা আবার হচ্ছে সেই বাসাতে ফিরে আসেন। একটা জিনিস আপনারা চিন্তা করেন প্রিয় লিসেনার্স, যে এত এত মেহমান থাকার পরেও যেই বাসাতে এত এত ঘটনা ঘটে, সেই বাসাতে যখন একটা ফ্যামিলির মাত্র 3 থেকে 4 জন মেম্বার থাকে তখন তাহলে কি হতে পারে। প্রতিদিনের যন্ত্রণা, দরজা ধাক্কা, তারপরে আয়নার মধ্যে দেয়ালের লেখন, বা হচ্ছে রাতেবেলা বিড়াল কুকুরের চিৎকারের আওয়াজ, বেসমেন্ট থেকে কোনো পুরুষ মানুষের চিৎকারের আওয়াজ, আর হচ্ছে রুমের দরজা খোলা থাকলে রাতেবেলা দেখা যায় রুমের সামনে থেকে মানে গলা কাটা কোনো একটা মানুষ হেঁটে যাচ্ছে। এই ধরনের ভয়ভীতিতে ওনারা আর সাধারণত থাকতে পারলেন না সেই বাসাতে। ওনারা চিন্তা করলেন অন্যত্র মানে খুবই দ্রুত এখান থেকে চলে যেতে হবে। তো উইদিন আ মান্থ ওনারা কি করলেন, সেই বাসাটা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেলেন। এবং এরপর থেকে ওনাদের সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, বা আহমেদ ভাইয়ের পরিবার এতটুকুই ভীত ছিল এই বিষয়গুলি নিয়ে যে সেই বাসার অ্যাকচুয়াল প্রবলেমটা কি সেটা পর্যন্ত ওনারা জানার কোনো প্রয়োজন বোধ করেন নাই, বা ওই বাসার কাছাকাছি ওনারা কখনো যান নাই। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, এটাই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ, আর ভালো না লাগলে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আবারও অন্য কোনো সপ্তাহে ফিরে আসার প্রয়াস জ্ঞাপন করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ চলি, আল্লাহ হাফেজ।
স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি অন্য কোনো দিকে না গিয়ে সাবিত আলমের পাঠানো আরও একটা অডিও ক্লিপ এই মুহূর্তে আপনাদের শোনাতে চাচ্ছি। আশা করছি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের দ্বিতীয় অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি, ভূত.com এর একজন মডারেটর। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি ঘটনা নিয়ে। যেই ঘটনাটি আমি পেয়েছি আসলে লীনা আপুর থ্রুতে, যিনি আমিরা আপুর ঘটনা শেয়ার করেছিলেন আমার সাথে। তো উনি আমাকে একজন আন্টির সাথে যোগাযোগ করিয়ে দেন, যে আন্টির বর্তমান বয়স হচ্ছে 45 বছর, এবং উনি আমাকে যে ঘটনাটি বলেন, সেই ঘটনা বলার আগে উনি আমাকে কিছু কথা বলেছিলেন, যেটা হচ্ছে যে ভালো জিন যখন হচ্ছে আমাদেরকে কোনো সাহায্য করে, তখন সেই ঘটনাগুলোকে মানুষ আসলে বিশ্বাস করে না বা হচ্ছে বলে যে এগুলো ফেক ঘটনা। তো এখন ঘটনা হচ্ছে উনি যেটা বলেছেন যে যখন আল্লাহ কাউকে সাহায্য করেন, তখন তো নিজে অবশ্যই এসে সাহায্য করেন না, বরঞ্চ কাউকে উসিলা বানিয়ে আমাদেরকে সাহায্য করেন। যেমন আমরা যে আমাদের আশেপাশে বিড়াল কুকুরদেরকে খাবার দিই, এর মানে এটা না কিন্তু যে আমরা তাদের রিস্ক হয়ে গিয়েছি। এর মানে হচ্ছে এটা যে আল্লাহ আমাদেরকে দিয়ে তাদের রিজিকটা পূরণ করিয়েছেন। এবং ওনার ভাষ্যমতে আমাদের ঘটনা শোনার 3টা ক্রাইটেরিয়া থাকতে পারে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যদি এই ঘটনা থেকে ভালো কিছু শেখা যায়, তাহলে আমরা সেই ঘটনা থেকে ভালো কিছু যেন শিখি। আর যেহেতু আমরা যখন ফিল্ম দেখি, তখন টিকিট কেটে ফিল্ম দেখে কিন্তু কেউ এসে বলি না যে হচ্ছে এই ফিল্মের স্টোরিটা ফেক, যখন আমরা জানি যে এখানে সবকিছু অ্যাক্টিং করা হচ্ছে তারপরেও। আর থার্ড যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে কি, যে যদি আমরা ঘটনার মধ্যে কোনো কিছু না বুঝি, তাহলে সেটা উপরওয়ালার কাছে ছেড়ে দিতে পারি, বা হচ্ছে আমরা এটা নিয়ে গবেষণা করতে পারি বা পড়াশোনা করতে পারি। তো এই কথাগুলি বলেই উনি আমাকে ঘটনাটি শেয়ার করেছেন। তো ঘটনাটা হচ্ছে মূলত ওনার বয়স যখন ছিল 11 বছর। তো ওনার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন তৎকালীন পাকিস্তানের। তো একদিন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে, যতটুকু আমি জানি, যে ওনার বাবা মারা যান। ওনার বাবা মারা যাওয়ার পরে ওনাদের পরিবারে একটা শোকের ছায়া তো আসেই, সাথে হচ্ছে একটা ফিনান্সিয়াল ও অনেক বড় একটা ক্রাইসিস চলে আসে। কারণ ওনারা ছিলেন 3 ভাই বোন, আন্টি নিজে এবং তার 2 ভাই। আন্টির নাম হচ্ছে আফরিন আন্টি। তো এই আফরিন আন্টি তখন হচ্ছে ওনার মায়ের অবস্থা এতই খারাপ হয়ে যায় যে উনি আসলে একা একা এই সংসারটার ভার বহন করতে পারছিলেন না। উনি তো সেলাই কর্ম বা হচ্ছে বাচ্চাদের টিউশন পড়িয়ে কিছু টাকা আয় করছিলেন, কিন্তু সেটাও আসলে এনাফ হচ্ছিল না। তো আফরিন আন্টির নানি ছিলেন, উনি হচ্ছে অন্য শহরেই থাকতেন। তো উনি ওনারা একটা নিজেদের পৈতৃক একটা হাভেলি ছিল আর কি, বা হচ্ছে ম্যানশন ছিল, সেই ম্যানশনে ওনারা থাকতেন। তো উনি অনেকবার বলেছেন আফরিন আন্টিকে যে মা দেখো, তোমরা ছেলে মেয়ে নিয়ে তুমি এখানে থাকো, সমস্যা তো নেই। কিন্তু আন্টি আসলে আত্মসম্মানের জন্য উনি আসলে তৎক্ষণাৎ সেখানে যাননি। কিন্তু হঠাৎ যখন হচ্ছে আফরিন আন্টির নানা ভাই মারা যান, তখন ওনারা গিয়ে আফরিন আন্টির নানির সাথে গিয়ে শিফট হন। তো আফরিন আন্টির নানির বাসায় শিফট হওয়ার পর ওনাদের ঘর চলতো আসলে আফরিন আন্টির নানার পেনশনের টাকায়। খুব বেশি একটা টাকা পয়সাও যে ছিল তাও না, এই থাকার মতো বলতে গেলে শুধুমাত্র একটা বাড়িই ছিল, আর কিছু ছিল না। তো আফরিন আন্টির নানি একটা সময় মারা যান, কিন্তু নানি মারা যাওয়ার 2 মাস আগে থেকে নানির এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে নানি নিজে থেকে হেঁটে ওয়াশরুমে পর্যন্ত যেতে পারতেন না। কিন্তু নানির একটা অভ্যাস ছিল, প্রতি জুম্মা রাতে উনি কি করতেন, একটা হাভেলির একটা রুমের দিকে উনি যেতেন, একটা ঘরের দিকে উনি যেতেন, এবং ঘরটা সবসময় তালাবদ্ধ ছিল। তো এই ঘরের ভেতরে উনি গিয়ে প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করে তারপর উনি বের হতেন সেখান থেকে। তো যখন হচ্ছে আফরিন আন্টিরা জিজ্ঞেস করেন ওনার নানিকে যে নানি তুমি বারবার জুম্মাবারে কি কারণে ওই ঘরে যাও, নানি বলতেন কি যে তোমাদের এটা জানার দরকার নেই, ওই রুমে যাওয়া তোমাদের জন্য নিষেধ, তোমরা ওখানে যায় না। তো এরপরে যখন ওনার নানি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তার আগে উনি বাসার সবাইকে ডেকে, আফরিন আন্টির 2 ভাইকে নিয়ে, আফরিন আন্টিকে নিয়ে আর আফরিন আন্টির আম্মুকে নিয়ে বলেন যে রুমের চাবিটা আফরিন আন্টির আম্মুর হাতে দেন, এবং বলেন যে মা দেখো,
আমি যে প্রতি জুম্মাবারে যে রুমটার ভেতরে যাই, সেই রুমে একজন বয়স্ক ব্যক্তি আসেন। এখন কে আসেন সেটা আমি বলতে পারবো না তোমাকে। তো বয়স্ক একজন ব্যক্তি আসেন, পরহেজগার একজন ব্যক্তি, এবং রুমের ভেতরে একটা বাতি জ্বালানো আছে, দিয়া বাতি আর কি। আমি প্রতি জুম্মাবারে গিয়ে রুমটা পরিষ্কার করি এবং দিয়া বাতিতে একটা তেল দিয়ে দেই, এবং সেই বয়স্ক ব্যক্তি সেই রুমে এসে নামাজ আদায় করে, নামাজ কালাম করে, দুয়া জিকির করে এবং ইবাদত বন্দিগি করে উপর আল্লাহর। তো তোমাকে একটা কাজ দিয়ে যে আমার মৃত্যুর আগে প্রতি জুম্মাবার রাতের বেলা তুমি সেই রুমে যাবা, রুমটাকে পরিষ্কার করবা এবং দিয়া বাতিতে তেল দিবা। তখন আফরিন আন্টির আম্মু জিজ্ঞেস করে যে মা, তুমি না হয় শুধু শুক্রবারে দিয়াতে তেল দাও, তাহলে বাকি 7 দিন কিভাবে চলে? তখন আফরিন আন্টির নানি বলেন কি যে মা, আসলে এটা উপরওয়ালাই জ্বালায় দেয়, নাকি এখানে আল্লাহর কোনো রহমত কুদরত থাকে যে তেলটা শেষ হয় না, আমি জানি না, তবে আমার কথাটা মাইনো। কিন্তু আফরিন আন্টির মা জিনিসটাকে হাসি মজায় নিয়ে ফেলছে যে এরকম হয় নাকি, বাচ্চারাও আসলে তেমন কিছু একটা বিশ্বাস করে নাই। তো ওনার আফরিন আন্টির নানি মারা যান। মারা যাওয়ার পরে ওনারা এই মারা যাওয়ার 2-3 মাস পার হয়ে যায়, কিন্তু ওনারা আর সেই রুমের মধ্যে কোনো দিয়া জ্বালান না, ওই রুমটার খোলাই হয়নি, কখনো পরিষ্কারই করা হয়নি। তো এর মধ্যে উনি ঘরের ভিতরে শুনতে পান আফরিন আন্টি যে মাঝে মাঝে উপরতলা থেকে কেউ জোরে জোরে লাফাচ্ছে বা অনেক অনেক মানুষ একসাথে ছাদে হাঁটছে, এমন শব্দ শোনা যায়। তো একদিন আফরিন আন্টি এবং তার এক ভাই দুজন বসেছিলেন ড্রয়িং রুমে। এমন সময় একটা সিঁড়ির পাশ থেকে কারো পড়ে যাওয়ার খুব বড় একটা শব্দ আসলো, এবং ওনার আরেকটা যে ভাই ছিল, ভাইয়ের চিৎকার আসলো। আফরিন চিন্তা করলেন যে আল্লাহ না করে আমার ভাইয়ের সাথে নিয়ে আবার কোনো কিছু হয়ে গেল, আমার ভাই কি আবার পড়ে গেল নাকি, সিঁড়ি থেকে ব্যথা পাইলো কিনা। তো উনি এই চিন্তা করে কি করলেন, চলে গেলেন সিঁড়ির কাছে। কিন্তু সিঁড়ির কাছে উনি দেখলেন কি ওনার ভাই সহি সালামতেই নামতেছে। তো ওনার ভাই ওনাদেরকে দেখে জিজ্ঞেস করছেন কি ব্যাপার, তোমরা সবাই এরকম সিঁড়ির কাছে কি কারণে দাঁড়ায় আছো? তো আফরিন আন্টি বলেন কি, তুমি কি পড়ে যাও নাই? চিৎকারটা কি তুমি দিছিলা? উনি বললেন যে না, আমি তো কোনো চিৎকার দিই নাই, কিন্তু তোমরা হয়তো বা ভুল শুনছো। সেদিনই বিকেল বেলা আফরিন আন্টির ওই ভাইটা, ওনার যে 2 ভাইয়ের মধ্যে যে বড় আছে, ওই ভাইটা দেখা গেল কি ঘরের ভেতরে আসলো, বাইরে থেকে আসলো, এবং তার হাতে একটা দিয়া বাতি এবং তেল। তো ওনাকে এই অবস্থায় দেখে ওনার আম্মু বলেন কি যে ঘরের এরকম অবস্থা, খরচা চলে না, খাওয়া দাওয়া চলে না, আর তুই এগুলা ফালতু খরচ করতেছিস কি কারণে? তখন আফরিন আন্টির ভাই বললেন কি যে মা, তুমি এটা কি বলতেছো? তুমি তো নিজেই আমাকে তেল আনতে বলছো, দিয়ে বাতি আনতে বলছো, তাহলে তুমি এখন আমাকে বকতেছো কি কারণে? তো ওনার মা কি করলেন, আফরিন আন্টির ভাইকে জোরে একটা থাপ্পড় মারলেন। থাপ্পড় মেরে বললেন কি যে তুই খরচ করছস তো ঠিক আছে, বাসার অবস্থা চিন্তা করতেছ না ঠিক আছে, কিন্তু তুই মিথ্যা কথাও বলতে শিখে গেছস, এখন যা এখান থেকে, তুই আমার চোখের সামনে থেকে যা। তো ওনার ভাই তখন সেখান থেকে চলে গেলেন। আফরিন আন্টি ওনার ভাইয়ের পেছন পেছন গিয়ে জিজ্ঞেস করলেন কি, ভাই তুই এই দিয়া বাতি আর তেল কেন আনছিস বল? ওনার ভাই বলল যে আপু, আম্মু আমাকে নিজে আনতে বলছে। পর আফরিন আন্টি জিজ্ঞেস করলেন যে কখন? পর বললো কি আজকে বিকালের আগে দিয়ে আম্মুকে দেখলাম ওই ঘরের রুম থেকে বেরোচ্ছে, যে রুমটা তালা দেওয়া, ওই রুম থেকে বেরোচ্ছে, এবং বেরোর পরে আমাকে বলতেছে কি, টাকা দিয়ে বলতেছে তুই দিয়া বাতি আর এই তেল নিয়ে আয়। তো আমি এই কারণেই গেছিলাম। তো এরপরে আফরিন আন্টি চিন্তা করলেন যে হয়তোবা এখানে কেউ আছে যে আসলেই হয়তোবা কেউ এখানে মজুদ আছে যে এই দিয়া বাতিটাকে জ্বালানোর কথা বলতেছে, ইশারা দিচ্ছে হয়তোবা। তো এরপরে একদিন রাতের বেলা আফরিন আন্টি ওয়াশরুমে গেলেন। তো ওয়াশরুমে যাওয়ার পথে উনি দেখলেন কি ওই যে বন্ধ রুমটা আছে, সেই রুমের নিচ দিয়ে হলুদ কালারের আগুনের আলো আসতেছে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, 3-4 মাস হয়ে গেল এই রুমে কেউ যায় না, এই রুমের ভিতর থেকে এরকম আগুনের আলো কিভাবে আসে, দিয়া কিভাবে জ্বলতেছে এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত? উনি কিছু বুঝতে পারলেন না। উনি যখন ওয়াশরুমে গেলেন এবং ফেরত যখন আসছেন, তখন দেখলেন কি সাদা কালারের একটা কুণ্ডলীর মতো কিছু সেই রুমে প্রবেশ করছে। উনি তো কিছুটা ভয় পেয়ে যান, এবং উনি তখন চিন্তা করেন কি যে আল্লাহ, এখন এটা কি না জানি, এই কথা চিন্তা করে উনি সেদিনের মতো রুমে চলে গেলেন। এরপরে ওনাদের দিন আস্তে আস্তে এত কষ্টে কাটতে লাগলো যে ওনাদের খাবার দাবার আর জোগাড় হওয়া সম্ভব হচ্ছিল না। পাড়া প্রতিবেশীরাই ওনাকে খাবার দিতেন, ওনাদের পরিবারকে। ওনার আম্মুর যদি কোনো স্কুলে চাকরিও হতো, যেহেতু উনি ভালো শিক্ষিত ছিলেন, কোন স্কুলে চাকরি হলো 4-5 দিনের বেশি ওনাকে জবে কেউই রাখতেন না।
তো পরিবারের অবস্থা খুবই খারাপ, খাবার দাবার জোটে না, কারেন্ট কেটে দেওয়া হয়েছে, ঘরের পানির লাইন পর্যন্ত কাটা হয়ে গেছে। তো এখন ওনারা কি করবেন ওনারা বুঝতে পারতেছিলেন না। তো একদিন হচ্ছে আফরিন আন্টির আম্মু যে কোনো একটা স্কুলে চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য গেলেন, এবং আফরিন আন্টির ভাইরা ছিলেন প্রতিবেশীর বাসায়, যেখানে তাদেরকে ফ্রি কোরআন শিক্ষা দেওয়া হচ্ছিল। তো উনি কি করলেন, চিন্তা করেন কি ওই ঘরটাতে একবার গিয়েই দেখি। উনি আফরিন আন্টির আম্মু যাওয়ার পরে আলমারি থেকে চাবি বের করলেন, চাবি বের করে ঘরের মানে তালাটা খুলে ঘরের ভিতরে যখন উনি ঢুকলেন, তখন উনি দেখলেন কি ঘরটা খুবই ঠান্ডা, এত সুন্দর ঠান্ডা, মনে হচ্ছিল যে ঘরের ভেতরে কেউ এসি ছেড়ে রেখে দিয়েছে। তো এরপর উনি দেখলেন কি যে দিয়াবাতিটাও আসলেই জ্বলতেছে। 3-4 মাস হয়ে গেছে এই দিয়াবাতি কিভাবে জ্বলে। উনি দেখলেন কি দিয়াবাতির তেলটা অর্ধেক হয়ে গেছে প্রায়। উনি কি করলেন, দেখলেন যে দিয়াবাতির পাশে একটা তেলের শিশি রাখা আছে, উনি সেই শিশি থেকে তেল নিয়ে দিয়াবাতিটার তেলটাকে ভরে দিলেন, মানে ভরপুর করে কানে কানে ভরপুর করে দিলেন। এরপর উনি কি করলেন, রুমটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে উনি হচ্ছে ওনার আম্মুর একটা পারফিউম নিয়ে সেই রুমটার মধ্যে মেরে রুমটাকে হচ্ছে একটু সুন্দর সাজিয়ে গুজিয়ে উনি রুমটাতে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এবং নফল নামাজ আদায় করার সময় উনি হচ্ছে খুবই কষ্টে আল্লাহকে বললেন যে, হে আল্লাহ, যদি এখানে কেউ থেকে থাকে তাহলে তুমি তাকে উসিলা করো, দয়া করে তোমার রহমত আমাদের উপরে দাও, তোমার রহমতকে উসিলা করে আমাদের এই সমস্যাগুলির সমাধান করে দাও, আমার আম্মুর একটা চাকরি দিয়ে দাও, আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা ঠিক মতো করে দাও, যেন আমাদের জীবনে কষ্ট করতে না হয়, খুবই কষ্টে আছি আমরা। উনি খুব মানে উচ্চ স্বরেই দোয়াগুলি করছিলেন, এবং যখন উনি আমিন বলবেন তখন ওনার সাথে সাথে আরেকজন ব্যক্তি উনি শুনলেন কি ওনার পেছন থেকে কেউ আমিন বলল, ওনার আমিন বলার একটু আগেই। তো আফরিন আন্টি ভয় পেয়ে গেলেন। উনি ভয় পেয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে আসলেন, এবং বেরিয়ে চলে গিয়ে উনি কি করলেন, সেই প্রতিবেশীর বাসায় চলে গেলেন যেখানে ওনার ভাইয়েরা কোরআন শিক্ষা নিচ্ছিলেন। তো সেই আন্টি দেখলেন আফরিন আন্টি হচ্ছে হাঁপাচ্ছে একবারে। তো আন্টি জিজ্ঞেস করলেন, মা কি হয়েছে তোমার, তুমি এরকম হাঁপাচ্ছ কি কারণে, হাঁপাইতেছো কি কারণে, কি প্রবলেম হয়েছে বলো। উনি তখন আর কিছু বলেন নাই সেই প্রতিবেশী আন্টিকে। তো কিছুক্ষণ পরে ওনার মা ফেরত আসলেন, আফরিন আন্টির মা, এবং আফরিন আন্টির মায়ের মুখে ছিল তখন খুবই সুন্দর একটা হাসি, এবং ওনার হাতে ছিল খাবারের একটা ব্যাগ। এরকম ভালো খাবার ওনারা অনেক দিন ধরে খাননি, প্রায় মাস বছর হয়ে গেছে। উনি তখন আফরিন আন্টিদের বললেন কি যে, মা দেখো, আমার একটা খুব ভালো জায়গায় চাকরি হয়েছে, এবং যে স্কুলে আমার চাকরি হয়েছে সেই স্কুলে টিচারদেরকে ফ্রিতে নাস্তাও দেওয়া হয়, এবং আমার যেহেতু ক্ষুধা ছিল না আমি তোমাদের জন্য এই নাস্তাগুলো নিয়ে আসছি, তোমরা খাও, এবং আমার বেতনটাও খুব ভালো, চিন্তার কোনো কারণ নাই। আর হচ্ছে স্কুলে তোমরাও ভর্তি হতে পারবা, এবং যেহেতু আমি সেই স্কুলে আছি বিনা বেতনে তোমরা ভর্তি হতে পারবা, সেখানে ইউনিফর্ম সব স্কুল থেকেই দিবে। তো আফরিন আন্টি ওনার আম্মুকে জিজ্ঞেস করলেন যে এত মেহেরবানি কি কারণে। তখন উনি বললেন কি যে, প্রিন্সিপাল ম্যাডামের সাথে আমি সবকিছুই আলোচনা করেছি, প্রিন্সিপাল ম্যাডাম কনসিডারেশন করছেন আমাদেরকে। তো যাই হোক, ওনাদের অবস্থা আস্তে আস্তে ফিরতে লাগলো, কিন্তু এতটাও মাঝখানে ওনার আম্মু আবার অসুস্থ হয়ে যান। তো এমন অসুস্থ হয়ে যান যে উনি আর স্কুলে যেতে পারছেন না। ওনার মাথায় টেনশন ছিল যে এত বড় একটা ম্যানশন একা একা কিভাবে এই 3টা বাচ্চা নিয়ে উনি মেনটেন করবেন, এবং এই ম্যানশনের উপর অনেকের নজর পর্যন্ত ছিল, যে মানে দখল করার একটা অবস্থা ছিল। এত টেনশন তো আসলে একটা মহিলা মানুষ নিতে পারেন না। তো উনি মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে যান, এবং যেটার প্রভাবে উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান। তো এমন টাইমে ওনাদের পরিবার চলতো আসলে প্রতিবেশীদের মানে দয়াতে, যেখানে প্রতিবেশীরা আগে কখনোই ওনাদেরকে কোনো টাকা পয়সা দিতেন না, এমন একটা সময় চলে আসলো প্রতিবেশী ওনাদের বাসায় আসেন, 1000-2000 করে টাকা দিয়ে যান, হয়তো বা সদকা বা হচ্ছে দান খয়রাতের কোনো টাকা পয়সা। এখন অনেক মানুষ, আফরিন আন্টি বললেন, যখন অনেক মানুষ জিজ্ঞেস করতে পারে যে আম্মুর এত ভালো চাকরি থাকার পরেও আমরা কি কারণে হচ্ছে দান সদকা নিলাম, কারণ হচ্ছে তখন তো আমার আম্মু অসুস্থ, স্কুলে যেতে পারছেন না, আমাদেরও পড়ালেখা প্রায় ছুটে যাচ্ছে, এমন অবস্থা ছিল যে আমাদের ভাইদের স্কুল পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু আম্মুর চাকরি পাওয়ার পরে যখন সব ঠিক হলো, এরপর আবার আম্মু অসুস্থ হয়ে গেল। তো এই কারণে দান সদকা তারা নিতে থাকলেন, এভাবেই সংসার চলতে লাগলো। আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পরে উনি হচ্ছে আবার একটা জুম্মা রাতে সেই রুমে গেলেন। সেই রুমে যাওয়ার পরে একটা জিনিস ভুলে গেছি এখানে বলতে, যে উনি এরপর থেকে প্রতি জুম্মা রাতে সেই রুমে যেতেন। তো যখন ওনার আম্মু খুবই অসুস্থ, এরকম একটা সময় উনি সেই জুম্মা রাতের বেলা সেই ঘরটাতে যান, এবং গিয়ে হচ্ছে আবার দোয়া করেন, উচ্চস্বরে বলেন যে, উপরওয়ালা আমার মায়ের মানে স্বাস্থ্য তুমি ভালো করে দাও, যেন ওনার মাধ্যমে আমাদের পরিবারটার একটা গতি হয়। তো 2-3 দিন পর থেকেই ওনার আম্মু হচ্ছে ভালো হয়ে যায়,
এবং আবার জব যাওয়া শুরু করে। আস্তে আস্তে ওনার হচ্ছে পদোন্নতি হওয়ার কারণে, মানে সিনিয়র টিচার হওয়ার কারণে ওনার বেতন মোটামুটি ভালোই বেড়ে যায় এবং ওনাদের পরিবারের অবস্থা তখন অনেক ফিরে যায় এবং ওনারা তখন মানুষের কাছ থেকে দান সৎকার নেওয়াটা বন্ধ করে দেন। তো পরিবারের অবস্থা তখন খুব ভালো চলছে। যখনই কোনো বিপদ আসতেছে সেই কামরা থেকে আফরিন আন্টি দোয়া করতেছেন এবং সবকিছুই ঠিকঠাক মতো হচ্ছে। তো একদিন কি হয়েছে, ওনাদের পরিবারের অবস্থা তখন খুবই ভালো, মোটামুটি বেশ ভালো। আফরিন আন্টির আম্মু খুবই শখ করে এক জোড়া আর কি আপনার স্বর্ণের চুড়ি বানায়, অনেকটা স্বর্ণ দিয়ে এক জোড়া চুড়ি বানায় এবং স্কুলের অ্যানুয়াল ফাংশনে সেই চুড়িগুলো পরে উনি স্কুলে যান। কিন্তু দুঃখজনকভাবে স্কুল থেকে ফেরার সময় ওনার চুড়ি দুইটা ছুরির মাধ্যমে ছিনতাই করা হয়, মানে ছুরি দেখে ছিনতাই করা হয়। তো উনি তো বাসায় এসে খুবই কান্নাকাটি যে আমার এত সুন্দর চুড়ি, আমি এত কষ্ট করে টাকা পয়সা জমায় চুড়িটা বানাইলাম, সারা জীবন নিজের জন্য কিছু চাই নাই, হঠাৎ করে শখ আসলো একটা, সেই শখটা আল্লাহটা পূরণ করলাম, আল্লাহ তৌফিক দিল, কিন্তু আমার এত সুন্দর চুড়িগুলো নিয়ে গেল। পাড়া প্রতিবেশীরাও ঘটনাটা শুনে ওনার আম্মুকে সান্ত্বনা দিতে আসেন। এরপরে মানে সেদিন রাতটা ছিল আসলে কাকতালীয়ভাবে আবার জুম্মা রাত। তো আফরিন আন্টি কি করলেন, যখন দেখলেন যে সবাই এখানে হাউতাস করতেছে, সবাই ব্যস্ত, তখন উনি কি করলেন, সেই রুমটাতে গেলেন। যাওয়ার পরে উনি ফ্লোরে জায়নামাজ বিছালেন এবং জায়নামাজ বিছিয়ে উনি হচ্ছে আল্লাহর কাছে নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করলেন যে হে আল্লাহ, আমার আম্মু তার মাথার ঘাম পায়ে ফেলে 3টা সন্তানকে মানুষ করছেন এবং এত কষ্ট করে নিজের একটা শখই পূরণ করেছেন, এই জিনিসটা তুমি আম্মুর কাছ থেকে এই খুশিটা কেড়ে নিও না, আমার আম্মুর জিনিসটা ফিরায় দাও, আমিন। কিন্তু এরপরের বার থেকে উনি আর কোনো আমিন শব্দ শুনতে পান নাই, অন্য ব্যক্তির আমিন শব্দ। উনি ভেবেছিলেন হয়তোবা ওই শব্দটা শুনে উনি ভয় পান জন্য সেই বয়স্ক ব্যক্তিটা আর এরকম ভাবে বলেন না আমিন, কিন্তু দোয়া উনি শোনেন এবং করেন। তো এই কাজটা করে আমিন বলে যখন উনি নামাজ শেষ করে জায়নামাজটা উঠালেন, তখন উনি আশ্চর্য হয়ে গেলেন যে জায়নামাজের নিচে সেই চুড়ি দুটা। অথচ উনি যখন নামাজ পড়ার জন্য জায়নামাজ বিছাচ্ছেন তখন কিন্তু ওখানে কোনো চুড়ি ছিল না। তাহলে এই চুড়ি কোত্থেকে আসলো? এবং যখন উনি জায়নামাজ ওঠাচ্ছেন তখন উনি খুবই সুন্দর একটা স্মেল পান ওনার নাকে এবং ওনার মনে হচ্ছিল পেছন থেকে কেউ যেন শাট করে সরে গেল, ওনার গায়ে বাতাস লাগলো এবং টাচ পর্যন্ত লেগেছে। তো এই ঘটনার পরে উনি যখন হচ্ছে রুমের থেকে বাইরে বের হলেন, তখন দেখলেন প্রতিবেশীরা একে একে চলে যাচ্ছে, ওনার আম্মু কান্নাকাটি করতেছেন এবং কান্নাকাটি করতে করতে ওনার আম্মু নিজের রুমে গিয়ে শুয়েছিলেন। এমন সময় আফরিন আন্টি কি করলেন, ওনার আম্মুর কাছে গেলেন আর বললেন কি যে আম্মু চোখ বন্ধ করেন। ওনার আম্মু যখন চোখ বন্ধ করলেন তখন উনি বললেন কি হাতটা একটু বাড়ান। ওনার আম্মু হাত বাড়ালে উনি ওনার আম্মুর হাতে সেই চুড়ি দুইটা রেখে দেন এবং ওনার আম্মু সেই চুড়ি দুইটা দেখে এত খুশি হন যে একেবারে মানে পাগল হয়ে যান, খুশিতে বলতে গেলে প্রায় আত্মহারা হয়ে যান। উনি বলতেছেন যে কি ব্যাপার আফরিন, তুই এই চুড়ি কোত্থেকে পেলি? এরপরে আফরিন আন্টি ওনার আম্মুকে সেই রুমে যাওয়ার বিষয় থেকে সব কিছু ক্লিয়ার করে খুলে বলেন। ওনার আম্মু তৎক্ষণাৎ ওনাকে নিয়ে সেই রুমের ভেতরে যান, রুম ক্লিন করেন এবং 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করেন এবং সেই বৃদ্ধ ব্যক্তি, বয়স্ক ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থনা করেন যে আমার আম্মু আমাকে বলে গিয়েছিলেন আপনার দেখাশোনা করতে, এই রুমটার দেখাশোনা করতে, কিন্তু আমি পারি নাই বা হচ্ছে আমি জিনিসটা মানি নাই, আমাকে ক্ষমা করবেন। আমাদের পরিবারের উপরে কোনো বিপদ আসলে দয়া করে আল্লাহর রহমতের উসিলায় আপনি আমাদেরকে রক্ষা করেন। এই কথাগুলো বলে উনি চলে আসেন। তো এরপরে ওনাদের পরিবারের যে ছোটখাটো যে সমস্যাগুলো ওগুলা আস্তে আস্তে এমনি সমাধান হয়ে যেত। যেমন হচ্ছে আফরিন আন্টির আব্বুর পেনশনের টাকা, বছরের পর বছর ঘুরতেছেন, ফাইলের উপরে ফাইল আটকে আছে, কিন্তু ওনাদের পেনশনের টাকা স্যাংশন হচ্ছেই না। তো এরপরে আফরিন আন্টি ওনার আম্মুকে বলেন কি যে মা দেখো, আল্লাহর রহমতে যখন সবকিছুই হয়ে গেল এটাও হয়ে যাবে, চলো আমরা দোয়া করে আসি সেই রুমে গিয়ে। তো ওনারা সেদিন এরপরে জুম্মা রাতে গিয়ে সেই রুমে দোয়া করলেন এবং দোয়া করার প্রায় 1 সপ্তাহের মধ্যে ওনার বাবার মানে পেনশনের একটা লেটার আসলো যে পেনশনের যেই ফাইলগুলি ছিল সেগুলি সব কিছু স্যাংশন হয়ে গেছে এবং পেনশনটা সামনের মাস থেকে ওনারা তুলতে পারবেন। ওনারা তো সবাই খুবই খুশি যে আমাদের হকের জিনিস, এটা আমাদের হক, আল্লাহ অন্য কারো হাতে দেয় নাই, আমাদের হক আল্লাহ আমাদেরকেই দিয়েছেন। কিন্তু সেই ব্যক্তির কাছে দোয়া করলে বা সেই ব্যক্তিকে মানে সেই ব্যক্তির যেই রুমে
আর কি আল্লাহর কাছে ইবাদত করেন, সেই রুমে গিয়ে দোয়া করলে ছোটখাটো যেই প্রবলেমগুলি আছে বা ছোটখাটো প্রয়োজন যেগুলো আছে ওগুলোই সম্পূর্ণ শুধুমাত্র হতো। এমন কিছু হতো না যে উনি যদি দোয়া করেন যে হে আল্লাহ, যেহেতু ঘটনাটা পাকিস্তানের, আন্টি পাকিস্তানি ছিলেন, তো উনি বলেছেন যে এমন কোনো দোয়া কবুল হতো না যে পাকিস্তানের সরকার চেঞ্জ করে দাও বা আমাদেরকে কোটি কোটি টাকার মালিক করে দাও। এই সমস্ত দোয়া কখনো ওনারা করেনও নাই বা এগুলো কখনো কবুল হওয়ার মতো ছিল না। তো যাই হোক, ওনার আব্বুর পেনশনের টাকা যখন পাওয়া গেল ওনারা মহা খুশি যে এবার আমাদের পরিবারের অবস্থা সুন্দর, আর্থিক অবস্থা সব ঠিকঠাক। তো এইভাবেই দিন চলে যাচ্ছিল। এরপরে একবার আফরিন আন্টির আম্মুর একটা ভালো ছেলের সন্ধান পান আফরিন আন্টির জন্যে। তো বিয়েতে ওনাদের যে যার সাথে সম্পর্ক করার চেষ্টা চলছিল সেই পরিবারের কোনো দাওয়া দাবি ছিল না। তারপরে বিয়েতে তো মা একটা মেয়েকে যতটুকু পারে দেয়। তো মোটামুটি অনেক টাকার একটা কম ছিল, 50-60 হাজার টাকা ওই আমলে অনেক ছিল। তো ওনারা সেই রুমে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তোমার রহমতকে উসিলা করে বা এই ব্যক্তিকে তোমার রহমতের উসিলা করে আমাদেরকে এই হাজতটা পূরণ করে দাও। হাজতের নামাজ পড়লেন। তো এরপরে কোনো একটা ভাবে ওনাদের বাসায় একদিন একটা লোক আসলো 2-3 দিন পরে। উনি বললেন কি যে আপনার হাজবেন্ডের কাছ থেকে আমি এতগুলো টাকা লোন করছিলাম এবং এই টাকাটা আমি ফেরত দিতে আসছি। ওনারা তখন অবাক যে আল্লাহ কোত্থেকে মানুষের হাজত পূরণ করেন। আফরিন আন্টির বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে উনি ওনার শ্বশুর বাড়ি চলে গেলেন। ওনার ভাইয়েরাও পড়াশোনা শেষ করে বিদেশ চলে গেলেন। এর মাঝখানে আফরিন আন্টির আম্মু একাই থাকতেন সেই বাসায়। আফরিন আন্টি বহুবার বলেছেন যে আম্মু তুমি আমার সাথে এসে থাকো, কিন্তু আফরিন আন্টির আম্মু কখনোই ওনার সাথে এসে থাকেন নাই। কারণ উনি বলতেন কি যে না, ওই রুমটা পরিষ্কার আমাকে প্রতি জুম্মাবারে করতে হবে এবং ওই বৃদ্ধ ব্যক্তির খেয়াল আমাকে রাখতে হবে। আল্লাহ আমাকে এখানেই রাখুক, আমি এখানেই থাকতে চাই। তো এরকম একটা টাইমে হঠাৎ করে দিন যেতে যেতে একদিন খবর এলো যে আফরিন আন্টি আম্মু খুব অসুস্থ। উনি আফরিন আন্টি ওনার আম্মুর কাছে গিয়ে থাকা শুরু করলেন। ওনার ভাইদেরকেও জানানো হলো, কিন্তু ওনার ভাইয়েরা আসার আগেই একদিন আফরিন আন্টির আম্মু মৃত্যুবরণ করেন। তো ওনার যখন মৃত্যু হয় তখন ওনার ভাইয়েরা খুবই শোক প্রকাশ করে যে আম্মুর শেষ মুহূর্তে আমরা থাকতে পারলাম না। তো যখন ওনার জানাজার জন্য বের করা হয় তখন এলাকার লোকেরা আফরিন আন্টিকে জিজ্ঞেস করেন যে আফরিন, তোমাদের ঘর থেকে বের হলো একটা বৃদ্ধ বয়স্ক একটা সুন্দর দেখতে একটা ভদ্রলোক, উনি কে? তো আফরিন আন্টি জিজ্ঞেস করলেন যে কোন বৃদ্ধ ভদ্রলোক? তখন মোটামুটি এখন উপস্থিত প্রায় অনেকেই বললো যে হ্যাঁ, একটা বৃদ্ধ লোক বেরোয় আসছিল যে খাটিয়ার কাছে এসে দাঁড়ায় দাঁড়ায় দোয়া পাঠ করতেছিল। দোয়া পাঠ করা শেষ করে সে আবার ঘরের ভেতরে চলে গেছে। এই ঘটনা কিন্তু কোনো ক্লু আফরিন আন্টি বা তার ভাইদের কাছে নাই। এখন এটা কে হতে পারে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। হয়তো এটা সেই বৃদ্ধ বয়স্ক ব্যক্তিটাই যার কথা এই ঘটনাতে বলা হয়েছে। এরপরে আফরিন আন্টির আম্মুকে কবর দেওয়া হয় এবং ওনার ভাইয়েরা আবার বিদেশ চলে যান কিছুদিন পরে। আফরিন আন্টি মোটামুটি প্রায় 1 মাস সেই বাসায় থাকেন এবং সেই ঘরটাকে পরিষ্কার করেন এবং দিয়া জ্বালিয়ে দিতে থাকেন। তো ওই ঘরটা ছেড়ে ম্যানশনটা ছেড়ে আসার প্রায় মোটামুটি 5-6 মাস পরে আফরিন আন্টির কাছে সেই ম্যানশনের একটা প্রতিবেশী ফোন দিয়ে বলেন কি যে দেখো আফরিন, তোমাদের এই ঘরটাতে যেহেতু কেউ থাকো না, তোমরা এটাকে রক্ষা করতে পারবে না কিন্তু, কারণ অনেক মানুষের নজর পড়তেছে এখানে, খারাপ খারাপ মানুষের। ওরা ঘরের সামনে বসে নেশা করে বা দরজা ভাঙার চেষ্টা করে। ভালো হয় যদি তোমরা এটা বিক্রি করে দাও, তোমাদের ভালোর জন্যই বলতেছি। আফরিন আন্টি কি করলেন, ওনার ভাইদের সাথে পরামর্শ করলেন। ওনার ভাইরা বললেন কি যেহেতু আমরা এখানে সেটেল হওয়ার চেষ্টা করতেছি, তো পাকিস্তানে তো আর আমরা থাকবো না গিয়ে, আর তুমিও যেহেতু শ্বশুর বাড়িতে আছো, তোমারও তো আর এখানে থাকা হবে না, সো বেটার হয় আমরা বিক্রি করে দিই ঘরটা। তো ঘরটা বিক্রি করার সবকিছু তৈরি করা হলো, পেপারস। যেদিন মেইনলি ডিলটা ফাইনাল হবে তার আগের দিন আফরিন আন্টি গিয়ে, সেদিন অবশ্য জুমাবার ছিল না, আফরিন আন্টি গিয়ে সেই ঘরের ভেতরে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন এবং দোয়া করলেন। এবং সেই বৃদ্ধ ব্যক্তি উপস্থিত আছেন কি নেই সেটা উনি না জেনেই সেখানে বৃদ্ধ ব্যক্তির সাথে কথা বলে যে আপনি আমাদের অনেক উপকার করেছেন, আল্লাহর একজন উসিলা হয়ে ঘরটাকে বিক্রি করে দিতে হচ্ছে, আমরা রক্ষা করতে পারছি না, আমাদেরকে ক্ষমা করে দেন। আর আপনার যদি কোনো কিছু কখনো প্রয়োজন হয়, যে কোনো ভাবেই যে কোনো ইশারায় আমাকে অবশ্যই জানাবেন, যদি আপনার জন্য কিছু করতে পারি। তো এরপরে আফরিন আন্টিরা সেই ঘরটাকে বিক্রি করে দেন। কিন্তু এরপর থেকে আফরিন আন্টি নিজের ঘরে রাতের বেলা সেই বৃদ্ধ ব্যক্তির শরীরের যে একটা আতরের গন্ধ, সেই গন্ধটা উনি পেতেন। আফরিন আন্টি বলেন শেষে এখন পর্যন্ত নাকি আফরিন আন্টি এই গন্ধটা প্রায় সময়ই পান। উনি কখনো ওরকম বড় কোনো বিপদে পড়েন না। আফরিন আন্টির বিশ্বাস যে এই
বয়স্ক ভদ্রলোকটা ওনাকে সকল বিপদাপদ থেকে আল্লাহর একজন উসিলা হয়ে রক্ষা করে আসছেন এবং আজ অবধি নাকি সেই ব্যক্তি আফরিন আন্টির সাথেই আছেন। এই ছিল আজকের ঘটনা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ, আর যদি ভালো না লাগে তাহলে আমি করজোড়ে ক্ষমা প্রার্থী। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো সপ্তাহে অন্য কোনো নতুন ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমাদের। কথা হবে আবারও, সামনে কোরবানির ঈদ আসছে, সেই জন্য প্রস্তুতি নিতে হবে। আপনাদের ঘটনা চাই, আপনারা ঘটনা পাঠান। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও আগামীতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আর হ্যাঁ, মনে রাখবেন প্রত্যেক বৃহস্পতিবার আমরা শুনি অচিনপুরে আমরা হারিয়ে যাই ভয়ের রাজ্যে বন্ধুদের সাথে। শুনতে ভুলবেন না, ঠিক রাত 9:59 আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।